সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিদ্যাবাড়ি থেকে। আমি শাহান মুস্তফা, আপনাদের সাথে মূলত আজকে আমার ফার্স্ট ক্লাস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে। সবাই কেমন আছেন আপনারা? একটু লেট হয়েছে, এই জন্য সমস্যা, দুঃখিত। আমাদের জুমে একটু সমস্যা হয়েছিল, তাই একটু সময় নিতে হয়েছে। তো কেমন আছেন সবাই আপনারা? একটু কমেন্ট করবেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার সাথে তো মনে হয় এর আগে ক্লাস করেছেন অনেকে, আর কি করেন নাই? কে কে ক্লাস করেছেন এর আগে? যারা আমার সাথে আগে ক্লাস করেছেন, নাকি সবাই নতুন আমার এখানে? সবাই কি নতুন, নাকি এর আগে আমার ক্লাস করেছেন? আচ্ছা, জি আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি মোটামুটি। তো আজকে যে লেকচারটা, লেকচার নাম্বার 1 বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে, আমি চেষ্টা করব এখান থেকে যতটুকু আপনাদেরকে জিস্ট পয়েন্টগুলো পড়ানো যায়, যেহেতু 11 থেকে 20তম গ্রেডের একেবারে আসার মতো টপিকসগুলো আমি আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব সবসময়ের জন্য। সো আজকে যে টপিকসটা, এটা লেকচার নাম্বার 1 থেকে একেবারে অনেক বড় বলা যায় টপিকস, মোটামুটি বড়, ছোট না। হ্যাঁ, মোটামুটি একটু বড় লেকচার এটা। তারপরে দেখা যাক কতটুকু শেষ করা যায় বা কতটুকু পারি শেষ করতে। আর এনটিআরসির ক্ষেত্রে আপনারা সবাই মোটামুটি জানেন যে এটা স্পেসিফিক কিছু টপিকস পড়লে একেবারে শেষ করা যায়, সহজে শেষ করা যায়। সো আমি চেষ্টা করব আপনাদেরকে গুরুত্বপূর্ণগুলো টপিক যেগুলো আছে সেগুলো থেকে, যেগুলো বেশি বেশি পরীক্ষা আসে এগুলো পড়াবো। আর এরপরে কিছু দেখিয়ে দেবো যেগুলো আপনারা বাড়ি কাজ হিসেবে পড়ে নিতে পারেন। তো প্রথমে যেটা দেখবো যে সিলেবাসের কথা আপনাদের এখানে বলা আছে। সিলেবাস কত বড়, ঠিক এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো কারণ নেই। এনটিআরসি এর ক্ষেত্রে আগে বলে দিয়েছি যে আপনাদের সিলেবাস যত বড় হোক, আমি যেগুলো দাগিয়ে দেবো শুধু এগুলো যদি আপনারা ঠিকভাবে মুখস্থ করতে পারেন বা পড়তে পারেন, তাহলে আশা করি যে মোটামুটিভাবে আপনারা এনটিআরসি সিলেবাসটাকে শেষ করা সম্ভব। তো কিভাবে আসলে আপনারা চাচ্ছেন, আমি কি বিস্তারিত আলোচনা করে যাব নাকি গুরুত্বপূর্ণগুলো ধরে পড়বো? আপনারা আপনাদের মতামত দিতে পারেন, যেটা ভালো মনে হবে আমি সেটাই করে যাব। আপনারা কোনটা চাচ্ছেন, যে বিস্তারিত বলে যাব নাকি গুরুত্বপূর্ণগুলো? কোনটা বলেন দেখি। আচ্ছা, একজন বলেছেন জান্নাতুল ফেরদৌস। এরপর দেখি আর কে কে কি, কার কি সেটা। হুম। আচ্ছা, গুরুত্বপূর্ণ বেশি আসতেছে তাই না? যেহেতু আমি আগেই বলে দিয়েছি আপনাদেরকে যে বিস্তারিত পড়াতে গেলে দেখা যাবে গুরুত্বপূর্ণ অনেক কিছু আপনার মনে নাও থাকতে পারে, যেগুলো পরীক্ষার জন্য আসে। আপনারা যেহেতু এনটিআরসি পাসের জন্যই ভর্তি হয়েছেন বা এনটিআরসি শিক্ষক নিবন্ধন পাসের জন্য ভর্তি হয়েছেন, আমার মনে হয় বিস্তারিত পড়াচ্ছে গুরুত্বপূর্ণগুলো পড়াটা বেটার। কেননা আপনার তো আলাদা আলাদা কোর্স আছে, সেগুলো তো আপনারা পড়তে পারবেন মোটামুটি হবে, তাই না? তো যাই হোক, আমি কারো মতামত নেই না ঠিকভাবে, আমি জাস্ট আপনাদের জিজ্ঞেস করলাম। তারপর আপনাদের একটা বেসিক ইয়ে দরকার আছে স্টুডেন্টের পক্ষ থেকেও। আমি চেষ্টা করব লেকচার শিট এবং পাশাপাশি অন্যান্য আমার যে সোর্সগুলো আছে, রিসোর্সগুলো আছে, সেগুলো থেকে আপনাদেরকে সবচেয়ে বেশি পড়ানোর জন্য। প্রথমে যদি আমরা আসি, এগুলো স্কুল পর্যায়ে 2, স্কুল পর্যায়ে 1, এগুলো আপনারা সবাই জানেন যে আপনাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে 11 থেকে 12 নম্বরের মতো থাকে। এরপর লেকচার 1-এ কী কী আলোচনা করা হবে, লেকচার 2-তে কী কী আলোচনা করা হবে, 3-তে কী কী আলোচনা করা হবে, প্রত্যেকটি ব্যাপার এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনাদের যাদের লেকচার শিট আছে তারা মোটামুটি এগুলো জানেন এবং তারা এগুলো অলরেডি হয়তো মুখস্থ করে ফেলেছেন। তো পুরোটা বিষয় আমি চেষ্টা করব বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আপনাদের যেটা আছে, হুম, আপনাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় যেটা আছে, আমি চেষ্টা করে যাব সুন্দর করে টেকনিকের মাধ্যমে, যেখানে ঠিক যেভাবে পড়ানো উচিত সেইভাবে আপনাদেরকে পড়াবো ইনশাল্লাহ। হুম। সো আমার ক্লাসে অনেকে নতুন আসছেন, সমস্যা নেই, আমার লাইভ দেখেছেন অনেকে। স্যার আমরা তো বা বিগিনার্স থেকে শুরু স্টার্ট করতে চাচ্ছি। হ্যাঁ, বিগিনার্স থেকে তো স্টার্ট করবেন। আপনাকে তো বিগিনার্স থেকে, এটা না, আপনি এনটিআরসি কোর্সে ভর্তি হওয়ার মানে কি? আপনি এনটিআরসি ভালো করতে চান, তাই না? তো সেটা ভালো করতে গেলে আপনাকে যেভাবে ঠিক ভালো করা দরকার, আমি সেটা ভালো করার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন। এইরকম না যে টপিক ছেড়ে গিয়ে আপনাকে পড়াবো, এরকম তো না। আমি বলেছি টপিক্সের ভিতরে যে আপনাদের টপিক্সের ভিতরে যে তথ্যগুলো আছে সেইখান থেকে গুরুত্বপূর্ণগুলো পড়ানোর কথা বলেছি। হ্যাঁ, টপিক ছেড়ে যাওয়ার কোনো উপায় নাই। আচ্ছা, লাস্টে একজন বলেছে কোন লেকচারে এটা হয়েছিল আপনার? হুম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা লেকচারে চলে আসি। আমাদের প্রথমে যেটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, তো আপনারা অলরেডি পড়ে ফেলেছেন সাজ্জাদ স্যারের কাছে। তো আশা করি ওটাতে ভালোই পড়েছেন এবং খুব সুন্দরভাবে উনি পড়িয়ে থাকেন, এবং আশা করি আপনারা স্যাটিসফাইড। তো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আমি আপনাদেরকে আজকে পড়াবো। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে কোন কোন টপিকস, 1 নম্বর লেকচার থেকে যদি আমরা বলি যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে ঠিক কোন কোন টপিকসগুলো আছে, ভৌগোলিক পরিস্থিতি, বাংলাদেশের ভূপ্রকৃতি থেকে শুরু করে একেবারে ঝর্ণা পর্যন্ত। হ্যাঁ, একেবারে ঝর্ণা পর্যন্ত যতটুকু আছে অতটুকু, যতটুকু আপনাদেরকে ঠিকভাবে পড়ানো যায়। সবাই খাতা কলম হাতে রাখেন, হ্যাঁ, হাতে রাখেন, আশা করি ঠিক হবে।
আচ্ছা, সাজ্জাদ স্যারের ক্লাস হয়নি এখনো? সাজ্জাদ স্যারের ক্লাস উনি এখনো তাহলে এই ব্যাচে নেন নাই না? আচ্ছা, সমস্যা নেই, আমার বাংলাদেশ শেষ করার পরে হয়তো উনি আন্তর্জাতিক নেবেন। আমরা প্রথমে যদি আসি বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি, এখান থেকে আপনাদের সচরাচর তিনটা প্রশ্ন আসে। বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতিতে আপনাদের সিলেবাসে একটা প্রশ্ন আসবে, সিলেবাস থেকে বলা আছে যে একটা প্রশ্ন আসবে। হ্যাঁ, তো বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতির ক্ষেত্রে যদি আমরা প্রথমে দেখি যে বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি এখান থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের কোথাও মোটামুটি ভাবে বলা হয়ে থাকে। বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে। বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম। এই তিনটা প্রশ্ন পরীক্ষা আপনাদের এখান থেকে আসে, মানে ভৌগোলিক পরিস্থিতির ক্ষেত্রে এই তিনটা আসে। আর বাকি যেগুলো আপনাদের আছে ওগুলোতে কিন্তু আপনাদের এই যে উত্তর অক্ষরেখা, মধ্য অক্ষরেখা, দক্ষিণ অক্ষরেখা, এগুলো থেকে খুব একটা প্রশ্ন আসে না। এর মূল কারণটাই হচ্ছে যে এগুলো একেবারে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, বিসিএস লেভেলের প্রশ্ন, ব্যাংক লেভেলের প্রশ্ন। এনটিআরসি এর জন্য এই প্রশ্নগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। এই জন্য আমি একবার ধরে দিচ্ছি আপনাদের যে যে প্রশ্নগুলো আসবে। এসিটা দাও, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, এই তিনটা প্রশ্ন এখান থেকে বেশি করে পড়বেন। সাউন্ড শোনা যাচ্ছে? বেশি জুম করতে গেলে তো মনে হচ্ছে যে আমি আমার এখানে সমস্যা হবে, যে আপনারা অর্ধেক দেখতে পারবেন, অর্ধেক দেখতে পারবেন না। এই ক্লাসটা সাজ্জাদ স্যার নিয়েছে কি বলে? ভালো করে বলেন, এটা কি এর আগে ক্লাসটা আপনাদের হয়ে গেছে? তো একজন বলতেছে এই ক্লাসটা সাজ্জাদ স্যার নিয়েছে। কিভাবে নিয়েছে? আপনি মনে হয় অন্য ক্লাসে ভর্তি আছেন। হ্যাঁ, অন্য কোনো কোর্সে ভর্তি ছিলেন আপনি, মেবি অন্য কোনো কোর্সে ভর্তি ছিলেন। হ্যাঁ? আচ্ছা, তাহলে এখান থেকে তিনটা প্রশ্ন আপনারা পড়ে নেবেন। আর এই যে বাংলাদেশের চার প্রান্তের কথা আপনাদের এখানে বলা আছে, বাংলাদেশের চার প্রান্তগুলো আমি চেষ্টা করব বাংলাদেশের চার প্রান্তগুলো এখান থেকে না পড়িয়ে এভাবে অনেকের মনে থাকে না, একেবারে সহজভাবে কিছু টেকনিকের মাধ্যমে আপনাদেরকে পড়িয়ে দেব, তাহলে মোটামুটি হবে হবে। হুম, তাহলে কি হবে? আমরা এই চারটা প্রান্তকে, বাংলাদেশের চার প্রান্তকে আপনি ঠিক কিভাবে মনে রাখবেন, এটাকে আমরা একটু মনে রাখার চেষ্টা করব সহজ টেকনিকে। চার প্রান্ত আপনি কিভাবে মনে রাখবেন, চার প্রান্ত, বাংলাদেশের চার প্রান্ত। তো চার প্রান্তকে মনে রাখার জন্য ছোট ছোট কিছু টেকনিক আছে আপনাদের সহজভাবে পারার জন্য। এগুলো একেবারে বেসিক বলা হয়ে থাকে। আপনি আপনার ঘরের মধ্যে এটা লিখে রাখতে পারেন। হুম, ঘরের মধ্যে এটা লিখে রাখতে পারেন, আপনার খাতায় লিখে, পাতায় লিখে আপনি টেবিলের উপরে রাখতে পারেন, অথবা আপনার ওয়ালেও রেখে দিতে পারেন। আপনার জন্য ভবিষ্যতের জন্য এটা ভালো কাজ করবে আর কি, যে কোনো পরীক্ষার জন্য এটা ভালো কাজ করবে। বাংলাদেশের অবস্থান হচ্ছে 90তম। ঠিক আছে, 94 হবে না, 94 এটা আমাদের লেকচারে একটু মনে হয় ভুল করা আছে। 94 হবে না, 90তম হবে। আমরা চার প্রান্ত, যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে যে চারটা প্রান্ত আছে, এই চারটা প্রান্তকে আমরা একটু মনে রাখার চেষ্টা করি। কিভাবে ঠিক মনে রাখা যায়? ঠিক আছে, কিভাবে মনে রাখা যায়? দেখেন, নবাবের বাজারে, নবাবের বাজারে, এর আগে আমার যারা অন্যান্য কোর্স করেছেন তারা মূলত এটা পারবেন। আমি নতুন, যেহেতু আপনারা যারা নতুন একেবারে করেন নাই, আহ তাদের জন্য এটা দিচ্ছি। নবাবের বাজারে বান্দর কেনাবেচা হয়, এটা দিয়ে আপনি মোটামুটি ভাবে যে চারটা আছে বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেগুলো আছে, এই চারটা প্রান্তকে মনে রাখতে পারবেন। দেখেন ঠিক কিভাবে মনে রাখা যায়। বলতে পঞ্চগড়, পঞ্চগড় এটা হচ্ছে উত্তরের জেলা, সর্বোত্তরের জেলা। এরপর যদি আমরা বলি নবাবের, বলতে চাপাই নবাবগঞ্জকে বোঝানো হয়। কাকে? চাপাই নবাবগঞ্জ, এটা হচ্ছে পশ্চিমের জেলা, পশ্চিমের জেলা, সর্বপশ্চিমের, পশ্চিমের জেলা। এরপরে বাজার বলতে কি বোঝানো হয়? কক্সবাজার। বাজার বলতে কোন বাজার? কক্সবাজারকে বোঝানো হয়, কক্সবাজার বা যেটা বলেন এটা হচ্ছে সর্বদক্ষিণের জেলাকে বোঝানো হয় কক্সবাজার। আর বান্দর বলতে যেটা আমরাকে বলি বান্দরবান, বান্দরবান সেটা কি? বান্দরবান এটা হচ্ছে সর্বপূর্বের জেলা। কিসের জেলা? পূর্বের জেলা। অর্থাৎ আপনি একটা দিয়ে মোটামুটি চারটা জেলাকে মনে রাখতে পারবেন। নবাবের বাজারে বান্দর কেনা বেচা হয়। পারবেন না? পারবেন কি না? নবাবের বাজারে বান্দর কেনা বেচা হয়, এইটা দিয়ে মোটামুটি ভাবে আপনি পুরোপুরি শেষ করতে পারবেন। কি বোঝা যাচ্ছে? আমি বুঝলাম না। রুবেল হোসেন, আপনি কি বুঝতেছেন না? ভালো করে ক্লিয়ার করেন। নবাবের বাজারে বান্দর কেনা বেচা হয়, এটা দিয়ে মোটামুটি আপনার পুরোটা শেষ হয়ে যাবে। অর্থাৎ চার প্রান্ত, এই চার প্রান্ত থেকে এখন আবার এনটিআরসি যেটা করে যে চার প্রান্তের ভিতর থেকে আসে। আবারও আমি বলে যাচ্ছি যে আপনাদের এই ভূগোলে এত গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন আপনি কমন পাবেন। মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম থেকে আপনার সচরাচর প্রতিবার একটা করে প্রশ্ন আসে। হুম, সো এই জন্য এটাকে আপনার মনে রাখতে হবে, সুন্দর করে মনে রাখার চেষ্টা করবেন সবাই।
তো এটাতে তাহলে নবাবের বাজারে বান্দর কেনা বেচা হয়, এটা দিয়ে মোটামুটি ভাবে আপনাদের চার প্রান্ত শেষ। চার প্রান্তকে এটা সুন্দর করে মনে রাখার চেষ্টা করবেন সবাই। সবার উদ্দেশ্যে বলে যাচ্ছি, এগুলো হয়তো কোথাও পাবেন না আপনারা, এখান থেকে মনে রাখতে হবে। আপনারা অনেকেই হয়তো যে দিকগুলো মনে রাখার জন্য সমস্যা হয়, এই জন্য বলেই দিচ্ছি আগে থেকে, এগুলো সুন্দর করে মুখস্থ করবে পাবেন। আচ্ছা, আটকে আসে একটু নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। হুম। এখন আসেন 2 নম্বরে, আমরা যে চারটা প্রান্ত আছে, এই চারটা প্রান্তের মধ্যে উত্তর প্রান্ত, দক্ষিণ প্রান্ত, পূর্ব প্রান্ত, পশ্চিম প্রান্ত আপনি কিভাবে ঠিক মনে রাখবেন এইগুলো একটু দেখার চেষ্টা করি। প্রথমে যদি বলি উত্তর প্রান্ত, উত্তরের জেলা থেকে শুরু করে উত্তর প্রান্ত কিভাবে আপনি মনে রাখবেন, এটাকে একটু লিখে দিচ্ছি। উত্তর পঞ্চগড় যে আমাদের আছে, এটা থেকে কিভাবে মনে রাখবেন আপনারা, আমরা একটু চেষ্টা করি। তেঁতুলে বাংলা জয়, তেঁতুলে বাংলা জয়। দেখেন এটা দিয়ে আপনার মোটামুটি ভাবে উত্তরে যা কিছু আছে সবগুলো মনে রাখা সম্ভব। তেঁতুলে বাংলা জয়। বলতে পঞ্চগড়কে বোঝানো হচ্ছে। পঞ্চগড় হচ্ছে উত্তরের জেলা, আমরা সবাই জানি। তেঁতুলে বলতে তেঁতুলিয়াকে বোঝানো হচ্ছে। কাকে? তেঁতুলিয়া উত্তরের উপজেলা বা থানা। তেঁতুলিয়া কি থানা বা উপজেলা? বাংলাতে কি বোঝানো হচ্ছে? বাংলাতে বাংলা বান্ধা বোঝানো হয়েছে। বাংলা বান্ধা বোঝানো হয়েছে। এটা হচ্ছে ইউনিয়ন, সর্ব উত্তরের ইউনিয়ন। এবং জয় বলতে কি বোঝানো হচ্ছে? জয় বলতে জায়গির জোত। জয় বলতে কি? জায়গির জোত, সর্ব উত্তরের জায়গা। জায়গির জোত স্থান অথবা জায়গা। ঠিক আছে, এটা দিয়ে তাহলে আপনি সুন্দর করে মনে রাখতে পারবেন। আর যদি বলেন যে স্যার না, টেকনিকের দরকার নেই, টেকনিক আমি তখন দেবো না, আপনাদের যেটা ভালো মনে হয়। যদি টেকনিক দিয়ে মনে রাখতে চান টেকনিক দেবো, আর যদি বলেন যে না স্যার টেকনিক দরকার নেই, তাহলে আমি টেকনিক দেবো না, আমি এমনি পড়িয়ে যাব। ওকে, আপনারা যেটা চাচ্ছেন আমি সেটাই দিতে মানে রাজি আছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেটা চান সেভাবে পড়বেন, কোনো সমস্যা নেই। যদি বলেন টেকনিক দেওয়া নেই, টেকনিক দরকার নেই, দেবো না। যদি বলেন যে স্যার টেকনিকে ভালো লাগে বা টেকনিক আপনি মনে রাখতে পারবেন, তাহলে টেকনিক দিয়ে দেবো। ওকে। আচ্ছা, কমেন্টে নিয়ে যাও। আচ্ছা, টেকনিক দরকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টেকনাফ দিব, টেকনাফ। টেকনিকের জায়গায় টেকনাফ বলে ফেলছে। আচ্ছা, সমস্যা নেই। আমি দিচ্ছি, তবে আপনারা দয়া করে সবাই লিখে নেওয়ার চেষ্টা করবেন তাড়াতাড়ি, তাহলে আমরা শেষ করতে পারবো সে মোটামুটি ভাবে। হ্যাঁ, ওকে। তাহলে তেঁতুলে বাংলা জয়, এটা দিয়ে আমরা উত্তর প্রান্তকে মনে রাখবো। এবার আমরা যদি আসি দক্ষিণ প্রান্তকে ঠিক কিভাবে মনে রাখা যায়। দক্ষিণ প্রান্ত, হুম, উত্তরের পরে দক্ষিণ। দক্ষিণ প্রান্তকে কিভাবে আপনি মনে রাখবেন? কক্সবাজার কে অথবা এই করে, হুম, কক্সে টাকা সেন্ট নিয়ে গেলাম, কিন্তু সব সেরা। সেরা পর্যন্ত ছিঁড়ে গেছে আর কি। টাকা এবং সেন্ট নিয়ে আমরা কক্সবাজার ঘুরতে গেছি, বাট যাওয়ার পরে দেখলাম যে সেগুলো সবাই সেরা, তাই না? সেগুলো কি? সবগুলো সেরা। আমরা এখন দেখি এটার দ্বারা মাধ্যমে কি বোঝানো হয়েছে। কক্স বলতে কক্সবাজারকে বোঝানো হচ্ছে। কক্স বলতে কি? কক্সবাজারকে বোঝানো হচ্ছে, এটা দক্ষিণের জেলা, আমরা সবাই জানি। ট দিয়ে টাকাতে যেটা বলা হচ্ছে, টাকাতে টেকনাফ। টাকাতে কি? টেকনাফ সর্ব দক্ষিণের থানা অথবা উপজেলা। সেন্ট বলতে তো আপনারা সবাই কম বেশি জানেন, সেন্ট বলতে সেন্ট মার্টিনকে বোঝানো হয়েছে। তাকে সেন্ট মার্টিন হচ্ছে দক্ষিণের ইউনিয়ন। এখনো সেন্ট মার্টিন কিন্তু ইউনিয়ন পরিষদ আছে। এবং সর্বশেষ যেটা বলেছি সেরা, সেরা বলতে বোঝানো হচ্ছে সেরা দ্বীপ। সেরা বলতে কি? সেরা দ্বীপকে বোঝানো হয়েছে। এই সেরা দ্বীপ হচ্ছে সর্ব দক্ষিণের স্থানের নাম। তাহলে কক্সে টাকা সেন্ট নিয়ে ঘুরতে গেলাম বা গেলাম, কিন্তু সব সেরা। এটা দিয়ে সহজভাবে আপনি মোটামুটি ভাবে পুরোটাই মনে রাখতে পারবেন। ঠিক আছে। সো আশা করি এগুলো আপনার আজকে না, ভবিষ্যৎ জীবনেও কাজে লাগবে, এবং যে কোনো চাকরির জন্য কাজে লাগবে। শুধুমাত্র এনটিআরসি না, পুরো যে কোনো পরীক্ষার জন্য আপনার এটা কাজে লাগবে বলে আমি মনে করি। ঠিক আছে। লিখে নেন, তাড়াতাড়ি লিখে নিলে আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো। যদিও এগুলো আমার দেওয়ার মূল কারণটা হচ্ছে এখান থেকে একটা আসে, তাই এটা দিচ্ছি, খুব বেশি গুরুত্বপূর্ণ দিয়ে দিচ্ছি। তো কি এগুলো মনে থাকবে তো? মনে থাকবে না?
আপনাদের মধ্যে একটা জিনিস আমি দেখলাম, খুবই ভ্যারাইটিস আপনাদের মন্তব্য। হ্যাঁ, এক হতে পারছেন না অনেকেই, আমি দেখতেছি মোটামুটি ভাবে এক হতে পারছেন না। আর বেসিকলি আমি যেটা বলি যে যদি কোনো পড়ার আপনি বেসিক থেকে পড়তে চান, তাহলে স্পেসিফিক কোর্সে তো আপনার বেসিক থেকে পড়াটা সো টাফ। কারণ আমরা আপনাদের ক্লাসগুলোকে ঠিক সেভাবে সাজিয়েছি যেগুলো আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনার যদি বেসিক শিখাতে গিয়ে আবার পরীক্ষা ফেল করেন তাহলে তো সমস্যা, তাই না? এই জন্য সবসময় চেষ্টা করি যে পরীক্ষায় যেগুলো আপনাদের কমন পড়বে সেগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। এতে করে আপনাদের জন্য ভালো, যে পরীক্ষাটা ভালো করতে পারবেন। এবার আসেন পশ্চিমকে কিভাবে ঠিক মনে রাখবেন। পশ্চিমকে মনে রাখার একটা সহজ টেকনিক আছে। পশ্চিম, এটা একবারে মনে রাখার মতো। পশ্চিম প্রান্তকে কিভাবে মনে রাখবেন, এটা মনে রাখার জন্য যদি সহজভাবে বলি, যে দেখেন একেবারে ছোট্ট, চায়ের সাথে সিঙ্গারা মজা। হ্যাঁ, এটা জাস্ট মনে রাখার জন্য। আপনি সিঙ্গারা চায়ের সাথে খান বা না খান সেটা দেখার বিষয় না। চায়ের সাথে সিঙ্গারা মজা, এই যে এটা দিয়ে মোটামুটি আপনি পশ্চিম প্রান্তকে ঠিকভাবে মনে রাখতে পারবেন। পশ্চিম প্রান্তে কি কি আছে? চা বলতে চাপাই নবাবগঞ্জকে বোঝানো হচ্ছে। চা বলতে চাপাই নবাবগঞ্জ। চা কি? চাপাই নবাবগঞ্জ। এটা হচ্ছে সর্ব পশ্চিমের জেলা, তাই না? এই যে শীতে বোঝানো হচ্ছে শিবগঞ্জ। শীতে কি? শিবগঞ্জ হচ্ছে থানা। শিবগঞ্জ থানা আপনারা সবাই আছেন, অনেকেই আছেন এখানে। এতে মতে যেটা বোঝানো হচ্ছে, মতে হচ্ছে মনা কষা, এটা স্থান প্লাস ইউনিয়ন দুটাই। হ্যাঁ, মোনাকষা ইউনিয়ন প্লাস স্থান, যেটা আপনারা বলতে পারেন দুটাই এটা। তাহলে চায়ের সাথে সিঙ্গারা মজা, এটা দিয়ে মোটামুটি ভাবে আপনাদের পশ্চিম প্রান্ত শেষ। মনে রাখতে পারবেন মনে হয়, আশা করি। হ্যাঁ স্যার, পাশ করতে যেভাবে পারা লাগবে পড়ান স্যার আপনি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখেছি, সব বুঝেছি, সমস্যা নেই। তাহলে এটা দিয়ে চায়ের সাথে সিঙ্গারা মজা, এইটা দিয়ে আপনারা মোটামুটি কি করতে পারবেন? পশ্চিম প্রান্তকে মনে রাখতে পারবেন। আর একটা বাকি থাকলো কোনটা? এটা হচ্ছে পূর্ব প্রান্ত, তাই না? পূর্ব প্রান্ত আমি পড়াচ্ছি আপনাদেরকে, আপনারা জাস্ট এটা লিখে নিলে, যদি লেখা হয় আমাকে বলবেন যে স্যার লেখা শেষ, তাহলে আমি পূর্ব প্রান্তে চলে যাব। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলো তো আপনারা ম্যাপের মাধ্যমে জেনেন। ম্যাপ আবার এইভাবে ম্যাপ পড়াতে তো ওভাবে হয়ে যাবে। হ্যাঁ, এগুলো লিখে রাখেন, তাতে আশা করি যে মোটামুটিভাবে আপনারা কোনোদিন শেষ মানে ভুল করবেন না পরীক্ষায়। এবার আসেন পূর্ব প্রান্তকে ঠিক কিভাবে মনে রাখবেন। পূর্ব প্রান্তে মনে রাখার জন্য একটা সহজ টেকনিক একবারে যদি বলি, বাথাল দিয়ে মনে রাখতে পারবেন। কি দিয়ে? বাথাল। আমরা গরুর বাথাল বলি বা বানরের বাথাল বলি, যাই বলি না কেন, বাথালে। হ্যাঁ, বাথালে যেটা বলে থাকি আমরা, যে গরুর বাথাল বা যে বাথালে বলি না কেন, এই বাথাল দিয়ে কি কি কিভাবে কোনটা মনে রাখবেন দেখেন। বাথালের মাধ্যমে, বাতে হচ্ছে বান্দরবান। বাতে কি? বান্দরবান সর্ব দক্ষিণের সর্বপূর্বের জেলা। পূর্বের জেলার নাম কি? বান্দরবান। থাতে কি? থানচি। থানচি হচ্ছে থানা। থানচি হচ্ছে থানা। এবং আতে হচ্ছে আখাইন ঠং। আখাইন ঠং কি? আতে কোনটা? আখাইন ঠং। আখাইন ঠং আপনারা অনেকে এখানে থাকতে পারেন। এই আখাইন ঠং হচ্ছে সর্বস্থান, সর্বপূর্বের স্থান। তাহলে চার প্রান্তকে, চার প্রান্ত, চার প্রান্তের ভিতরে যা কিছু আছে মোটামুটি হয়ে যাচ্ছে, তাই না? মোটামুটি হয়ে যাচ্ছে। স্যার ক্লাস রুটিনে আপডেট নেই কেন? আগের থেকে তো জানতে পারতেছি না কি ক্লাস হবে। কেন? অবশ্যই আপডেট করা আছে, অবশ্যই আপনাদের আপডেট করা আছে, আপনি ভালো করে ঢুকে দেখেন। এটা তাহলে কি হলো? বান্দরবান, বাথাল দিয়ে মোটামুটি পূর্ব প্রান্তকে আপনারা শেষ করতে পারবেন। তাহলে এখন বলেন, এই চার প্রান্ত নিয়ে আপনাদের কোনো ঝামেলা আছে কিনা, কারো বা সামনের দিকে কোনো ঝামেলা হতে পারেন কিনা একটু বলেন দেখি। এটা স্থান এবং ইউনিয়ন দুটাই। স্থান এবং ইউনিয়ন এটা দুটোই, ঠিক আছে? আচ্ছা, ক্লাস রুটিন পান নাই না? দিয়ে দেবে, খুব শীঘ্র দিয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। আশা করি এর পরের দিন থেকে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এরপরে এতদিন মনে হয় এগুলো আপনারা পড়েন নাই, অনেকে হয়তো বা এটা জানতেনও না যে টেকনিকের মাধ্যমে এগুলো জানা যায়। আমি চেষ্টা করব বাংলাদেশ অ্যাফেয়ার্সে আপনাদের সবচেয়ে কঠিন কঠিন বিষয়গুলোকে কিভাবে টেকনিক দিয়ে পড়ানো যায়। আর বিশেষ করে আপনাদের কিছু কিছু ব্যাপার, সংবিধান, মুক্তিযুদ্ধ, এগুলো কিন্তু আপনারা সংবিধানটাকে পারেনই না বলা যায়। সংবিধানতে অনেকের সমস্যা হয় না। তো সংবিধানটা আমি এমনভাবে আপনাদের পড়ানোর চেষ্টা করব এবং প্রত্যাশা করি যে সংবিধান একদিনে যেভাবে পড়াবো
একেবারে ওটা আর কোনোদিন ভুলে যাবেন না। হ্যাঁ, সংবিধান থেকে আর কোনোদিন নাম্বার যেন কেটে না যায়, কাটা না যায়, সেই চেষ্টা আমি করে দেব। যা জন্মে আছেন, যেখানে জিকে পড়েছেন আমি জানি না, বাংলাদেশ অ্যাফেয়ার্সের সংবিধান আমি এমনভাবে আপনাদের পড়িয়ে দেব, যদি ঠিকভাবে পড়েন কোনোদিন সংবিধান থেকে মার্ক কাটবেন আপনার। আমরা সংবিধান অনেক বড় দেখি, দেখার কারণে আমাদের মূল সমস্যা হয় যে সংবিধান বড় থাকে, আমরা পড়াশোনা করি না। হুম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আমরা তাহলে শুরু করে দেই এখন। তাহলে চার প্রান্তকে আপনারা সহজভাবে ঠিক মনে রাখতে পারলেন। এখানে আরো একটা ব্যাপার আছে, হিমালয়ের কন্যা কাকে বলা হয়, এটা পরীক্ষা আসছিল একবার আপনাদের, যে পঞ্চগড়কে হিমালয়ের কন্যা বলা হয়ে থাকে। কি বলা হয়? পঞ্চগড়কে হিমালয়ের কন্যা বলা হয়ে থাকে। তো এই মোটামুটি চার প্রান্ত, এখান থেকে আর কোনো আশা এবং প্রত্যাশা করি আপনাদের আর ভুল হবে না। এবার আমরা পরবর্তী পেজে যাই, দেখি আপনাদের ঠিক কি আসে বা কি আসার সম্ভাবনা আছে। এক কথায় উত্তর আমি আগে বলেছি, দেখেন আপনাদের খালি এটা হচ্ছে আপনাদের বাড়ি কাজ। তারপর আমি আপনাদেরকে যদি যেটা বলে থাকি যে যা যেগুলো আমি পড়িয়েছি দেখেন মিল আছে কিনা। পূর্বে স্থানের নাম আখাইন ঠং, সর্বদক্ষিণের স্থানের নাম ছেড়াদ্বীপ। এই যে যে টেকনিকগুলো আমি দিয়ে গেলাম আপনাকে, জাস্ট একবার রিভিশন দেবেন, জীবনও ওইখান থেকে আর ভুল হবে না আপনার। ঠিক আছে, জীবনও এখান থেকে ভুল হবে না। দক্ষিণে অবস্থিত উপজেলার নাম দেখেন এটা। এরপর আসেন থানচি, পূর্বের অবস্থিত উপজেলার নাম থানচি, সর্বোত্তরের স্থানের নাম বাংলাবান্ধা, যা আমি দিয়েছি হয়ে গেছে। পঞ্চতে তুলে বাংলা যায়, পঞ্চতে তুলে বাংলা যায়, দুইবার পড়বেন, মুখস্থ হবে। কোনোদিন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নিয়ে যদি আসে, প্রত্যাশা করি কোনোদিন আর ভুল করবেন না আপনারা। হুম। আজকের পর থেকে ভুল আর হবে না আপনাদের। এবার আসেন আপনাদেরকে জাস্ট একটু জাস্টিফাই করে নিই, দুই একটা প্রশ্ন দেখি আপনাদের ধরে পারেন কি না পারেন। বাংলাদেশের সর্বোত্তরের উপজেলা কোনটি? উত্তর করেন দেখি, বাংলাদেশের সর্বোত্তরের উপজেলা কোনটি? 2 নম্বর প্রশ্ন, কোনটা হবে? পারার কথা সবার, একটু আগে পড়িয়ে দিয়েছি না? তেঁতুলিয়া, এই যে মোটামুটি সবাই পেরেছেন, তেঁতুলিয়া হচ্ছে সর্বোত্তর উপজেলা। বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? এটা কিন্তু 2019 সালে আসছিল, 16তম শিক্ষক নিবন্ধনে এটা আসছিল বৃহত্তম। তার মানে একটু খেয়াল করে দেখেন, আপনাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে এখান থেকে। হুম। আপনাদের পরীক্ষায় প্রশ্ন ভৌগোলিক ব্যাপার থেকে একটা পাবেনই, এটা নিশ্চিত থাকতে পারেন। সো আজকের লেকচারটা একটা প্রশ্ন না, আজকের লেকচারটা হচ্ছে আপনাদের 3টা প্রশ্নের লেকচার। মানে এটা যদি পড়েন 3টা প্রশ্ন কমন পেতে পারেন আপনি। ওকে, দেখি একটু এক মাউসটা এদিকে দেন, আমি কথা বলি, সমস্যা নেই। আমি দু একজনের সাথে একটু কথা বলি, 2-1 মিনিট, সবাই সময় দেওয়া সম্ভব হবে না, হ্যাঁ বেশি সময় দেওয়া সম্ভব হবে না। সাবিহা ইয়াসমিন অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন, বলেন। সাবিহা ইয়াসমিন, সাবিহা আনমিউট করেন। সাবিহা শুনতে পাচ্ছেন? আচ্ছা, নীলা বলেন। আসসালামু নীলা, আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, জি বলেন। স্যার ক্লাসের তো রুটিন আমরা পাইনি স্যার। রুটিন পার নাই? না, এখন তো আধা ঘন্টা পরে আমি ক্লাসে জয়েন করছি। আচ্ছা, আসসালামু আচ্ছা। আলাইকুম হুম বলেন। স্যার। এই যে, আপনাদের যে এখান থেকে ওই গাইডটা নিবন্ধনের জন্য, ওই কি গাইডটা জানি স্যার, নাম জানি কি? আসসালামু আলাইকুম স্যার। জি জি ভাই, সাবিহা, আপনি গাইড বিষয়ে কোনো তথ্য এখানে জানার আমার আমার কোনো ইখতিয়ার নেই। হ্যাঁ, ক্লাস বিষয়ে কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। হ্যাঁ, সেলিম রেজা বলেন। জি ভাই, স্যার ভালো আছেন? হুম হুম, জি আলহামদুলিল্লাহ। বলেন ভাই, কি বলতে চাচ্ছেন বলেন। হ্যালো। জি 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 বলেন, শুনতেছি। রেজাউল করিম ভাই, হ্যাঁ এটা 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 সম্পূর্ণ আমার উপর নির্ভর করবে। হ্যাঁ, আপনি শিওর থাকতে পারেন যে আমি লেকচার শেষ না করে এখান থেকে যাব না, ঠিক আছে? সো এটা তো আমার মাথা ব্যথা আমার আপনার চেয়েও বেশি। আর কোথায় কি করতে হবে এটা আমি ব্যাপারটা ভালো বুঝি। শিক্ষার্থীদের কথা বলার সুযোগ না দেওয়া মানে রোবোটিক ক্লাস কি নিতে বলেন আপনি? অবশ্যই আমি সুযোগ দেব, এটা এবং এবং এটা আমাদের মধ্যে আছে, সুযোগ দিতে হবে। হ্যাঁ, আপনার কথাই যদি না শুনি আমি, তাহলে সেখানে কি রকমের লাইভ ক্লাস এটা? জি আশরাফুল আলম বলেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছেন না আপনি? আলহামদুলিল্লাহ। স্যার, হ্যাঁ বলেন ভাই, কি বলতে চাচ্ছেন? বিষয় জানার ছিল সেটা স্যার।
হ্যাঁ, আমাদের তো এই প্রথম ক্লাস হয় নাই, মানে আজকে জেনারেল নলেজের ক্লাস আজকে হইতেছে। আচ্ছা আচ্ছা। তো এখন কি জানতে চাচ্ছেন? স্যার, এই ক্লাস মানে ওই কয়টা থেকে, মানে কয়টা পর্যন্ত মানে হবে ক্লাস? আপনার মনে হয় এই জগৎটাতে খুবই নতুন আপনাদের মনে হচ্ছে, হ্যাঁ? অনলাইন জগৎটাতে স্পেশালি আপনারা খুবই নতুন। সো এই জন্য আপনাদের কিছু বোঝাইতে হবে। আপনারা দয়া করে এই বিষয়গুলো আমার মনে হয় সার্ভিসের সাথে কথা বললে বেটার হয়। ক্লাস 2 ঘন্টা, ঠিক আছে? ক্লাস 2 ঘন্টা। আর এই 2 ঘন্টার মধ্যে আপনাদের সব যতটুকু সিলেবাস আছে আমরা শেষ করার চেষ্টা করব। হুম। আর ক্লাসের আগে এসএমএস দিলে ভালো হয়। আজকের ক্লাসটা আপনাদের হুট করে রুটিন চেঞ্জ হয়ে গেছে, মানে জুম চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে এসএমএস করা হয়েছে মেবি। অনেকে একটু পরে ইন করেছেন, এই জন্য দুঃখ প্রকাশ করছি। কারণ হয়তো এসএমএস যাইতে আপনার এখানে সময় লেগেছে। জুমটা শুধু আমাদের ডেট চেঞ্জ হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। আগামী ক্লাস থেকে প্রত্যাশা করি যে হবে না। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। এবার আসেন বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের মানচিত্র থেকে যেটা আপনাদের আসতে পারে, বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন কে, এটা আসতে পারে। তারিখ এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে জেমস রুনেল বাংলাদেশের প্রথম মানচিত্র আঁকেন, এটা পরীক্ষায় আসে আপনাদের জন্য। এরপর যদি আমরা বলি বাংলাদেশের সীমারেখার ক্ষেত্রে, আমি একটা জিনিস সবসময় বলবো যে এই যে বর্ডার গার্ড বাংলাদেশের যেটা তথ্য দিয়েছে সেটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। পাশাপাশি যেটা পড়বেন আপনারা, যে বাংলাদেশের সর্বমোট সীমারেখা 5138 কিলোমিটার। বাংলাদেশের সর্বমোট স্থল সীমা খুব একটা পরীক্ষা আসে না। উপকূলের দৈর্ঘ্য আসে, সর্বমোট সীমারেখা আসে। বাংলাদেশ মিয়ানমারের মধ্যে সীমান্ত রেখা পড়বেন। ভারতের সাথে আপাতত না পড়লেও চলবে, কারণ ভারতের সাথে আমাদের যে দ্বন্দ্বটা চলছে, এই দ্বন্দ্ব চলার কারণে আমাদের সাথে ভারতের এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুবই কম। সুতরাং ওগুলো আমরা না পড়লেও চলবে। আমরা যেটা পড়বো, যেগুলো আপনাদের দাগিয়ে দিচ্ছি, বারবার আমি বলে দিচ্ছি যে যেগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলো বেশি বেশি পড়বেন। হ্যাঁ, খুব বেশি অযাচিত প্রশ্ন আমি পড়াবো না আপনাদেরকে। একবার পরীক্ষা আসার মতো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি আশা করি যে শেষ করে দিতে পারবো। এখান থেকে 3টা প্রশ্ন পড়বেন। উপকূলের দৈর্ঘ্য, বাংলাদেশের সর্বমোট সীমারেখা, বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সীমারেখার দৈর্ঘ্য কত। এগুলো আপনারা ফোন নাম্বারের মতো করে মনে রাখতে পারবেন, খুব সুন্দর করে হবে। সেটা হচ্ছে 5138711271। অর্থাৎ ফোন নাম্বারের যে নাম্বারগুলো থাকে 3 আর 4 7 আর 3 10, জিরোকে বাদ দিয়ে আপনি সুন্দর করে মুখস্থ করতে পারেন। তাহলে এটা মাথার মধ্যে সহজে গেঁথে থাকবে। বাংলাদেশের মোট সীমান্ত রেখা, উপকূলের রেখা এবং মিয়ানমারের সাথে সীমান্ত রেখা, এই 3টা ব্যাপার এখান থেকে পড়ার চেষ্টা করবেন। এরপর আমরা যদি এই পেজে আসি, এই পাশে যদি আসি, যে বাংলাদেশের সাথে ভারত, সাম্প্রতিক সময় আপনারা দেখতেছেন বাংলাদেশের সাথে ভারতের একটা ভালোই, মানে কি বলা হয়, যে ক্লাশ চলতেছে। এবং ভারতও আমাদেরকে কোনোভাবে ছাড় দিচ্ছে না, নানান বিষয় আমাদের সাথে কটূক্তি করে, নানানভাবে আমাদেরকে স্লেজিং করে। যদি আমার কোনোদিন বোঝানোর সুযোগ হয় আপনাদের মুক্তিযুদ্ধ ক্লাসের মধ্যে, আমি বুঝাই দেব যে বাংলাদেশকে কেন ভারত মুক্তিযুদ্ধের সময় হেল্প করেছিল। এবং আমি চেষ্টা করব আরও বেশ কিছু তথ্য আপনাদেরকে নতুনভাবে দেওয়ার জন্য, যেগুলো আপনারা অনেকে জানেন না বা জানতেন না, এগুলো জানাবো। এবং বাংলাদেশ কেন ভারতকে হেল্প করেছিল, এটাতে শুধু কি বাংলাদেশের মানে স্বার্থ ছিল নাকি ভারতের ছিল। অর্থাৎ বাংলাদেশের যদি স্বার্থ 20% থাকে, ভারতের স্বার্থ ছিল 80%। আমরা হয়তো বা ইতিহাসগুলো জানি না, ওভাবে পড়িও নাই, আমাদের পড়া হয়ও নাই। এজন্য আমরা অনেকগুলো ব্যাপারে কিন্তু এখনও কন্ট্রাডিকশনে থাকি বা কনফিউশনে থাকি। এগুলো আপনাদের মুক্তিযুদ্ধ লেকচারের মধ্যে আমি সুন্দর করে ম্যাপ এঁকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমাকে শুধু একজন মনে করে দিয়েন যে স্যার আজকে এটা পড়ানোর কথা ছিল। তো এখন এখান থেকে যেটা আপনাদের পরীক্ষার জন্য আসার মতো সম্ভাবনা, আমি আগে বলেছি এনটিআরসি সহজভাবে প্রশ্ন করে, খুব বেশি কঠিন করে না। আপনাদের একবারে ভেতরে যেতে হবে এমন কোনো তথ্য নেই, আবার একবারে বাইরে থাকতে হবে এমন কোনো না, মাঝামাঝি লেভেলের প্রশ্নগুলো এনটিআরসি বরাবর মতো আপনাদের করে থাকে। তো এটা থেকে যেটা আমরা বলে থাকি যে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য হচ্ছে 5টি। কয়টি রাজ্য, এটাকে সুন্দর করে মনে রাখা যায় আমি ম্যাপ দিয়ে। আতে আসাম, মিতে মিজোরাম, ত্রিতে ত্রিপুরা, মেতে মেঘালয়, পথে পশ্চিমবঙ্গ। এটা হচ্ছে 5টা। লেকচার শিটের ব্যাপারে আপনি সার্ভিসে ফোন দেন, সার্ভিস থেকে আপনাকে লেকচার শিট দিয়ে দেবে, কি কি করতে হবে সেটা আপনাকে বলে দেবে। তাহলে আমি ম্যাপ দিয়ে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত কতটি, 5টি। আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে ভারতের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে, ব্রাহ্মণবাড়িয়া কিছু সমস্যা হলো, চাঁপাইনবাবগঞ্জে হলো। অর্থাৎ এগুলো তারা সুন্দর করে চাচ্ছে যে এখন ভারতের সাথে বাংলাদেশের একটা ক্লাশ চলতেছে, এই এই মুহূর্তে তাদের সময় হচ্ছে আমাদের যে সকল ভূমিগুলো মোটামুটিভাবে একটু অখণ্ড আছে বা ওদের সাথে একটু হালকা দ্বন্দ্ব আছে, যে ভূমিগুলো নিয়ে ওরা চাচ্ছে এগুলো দখল করে নেওয়ার জন্য। এই জন্য
কিছু অরক্ষিত জায়গা ছিল সেগুলো তারা ঘিরে ফেলতেছে, আর এটার সাথে বিএসএফ এর সাথে বিজিবির আমাদের বেজে যাচ্ছে। সো এই জায়গাগুলো আমাদের পরীক্ষার মধ্যে যদি আসে, সাম্প্রতিক হিসেবে যেটা আসবে ওটা পরে আমি পড়াবো আপনাদেরকে। এখান থেকে যেগুলো আপনি পড়বেন, বাংলাদেশের সাথে ভারতের মোট রাজ্য কতটি? 5টি। মোট জেলা বুঝতে হবে কতটি। হুম, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। কতটি? বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি, আর ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা হচ্ছে 30টি। একটু খেয়াল রাখেন, আমাদের সাথে মোট জেলার সংখ্যা হচ্ছে 30টি ভারতের সাথে, আর ভারতের জেলা বাংলাদেশের সাথে কয়টি বলেন দেখি, কে বলতে পারেন কিনা? বাংলাদেশের সাথে আমরা জানি 5টা রাজ্যের সম্পর্ক আছে, তাই না? বাট জেলা কয়টা বলেন দেখি, কে বলতে পারবেন? বাংলাদেশের সাথে ভারতের জেলা কয়টি? একজনে পারবেন না? হ্যাঁ, ভেরি গুড। মৌমিতা, কারটা নেব বলেন তো, 30 না 32? 30 না 32 নেব বলেন? আচ্ছা, বাংলাদেশের সাথে ভারতের জেলা কতটি বলেন দেখি? ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা হচ্ছে 30টি। হ্যাঁ, আর তাহলে ভারতের কয়টি জেলা বাংলাদেশের সাথে আছে একটু বলেন, কে বলতে পারবেন? ভারতের জেলা কতটি? ম্যাক্সিমাম গুলো ভুল করেছেন আপনারা, 32টি হবে। কয়টি হবে? 32টি জেলা ভারতের আছে বাংলাদেশের সাথে। এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সাম্প্রতিক সময় আপনারা দেখতে পাচ্ছেন মিয়ানমার কিন্তু আমাদের সেন্ট মার্টিনকে নিয়ে নিয়েছে, এটা দাবি করেছে গতকাল পত্রিকায়। পাশাপাশি তারা বলেছে যে তারা আরাকান যে দেশ আছে, আরাকান দেশ, এই আরাকান দেশ তারা তৈরি করতে চাচ্ছে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামকে সাথে নিয়ে। পার্বত্য চট্টগ্রাম বলতে চট্টগ্রাম, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি, এই 3টা জেলাকে সাথে নিয়ে তারা মিয়ানমারে আরাকান রাজ্য গঠন করার জন্য তারা সিদ্ধান্ত নিচ্ছে। এই জন্য সাম্প্রতিক সময় আপনাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিয়ানমারের সাথে আমাদের সীমান্তগুলো। সো মিয়ানমারের সাথে সীমান্তগুলো একটু পড়ে নেবেন। বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের সাথে জেলা হচ্ছে কয়টি? 3টি। পাশাপাশি মিয়ানমারের 2টি জেলা আছে বাংলাদেশের সাথে। কয়টি? মিয়ানমারের 2টি জেলা না, মিয়ানমারের 2টি প্রদেশ। কয়টি প্রদেশ? 2টি প্রদেশ আছে। কার সাথে? বাংলাদেশের সাথে। এটার নাম হচ্ছে রাখাইন এবং চীন। রাখাইন এবং চীন, এই রাখাইন এবং চীনকে নিয়ে মূলত আরাকান রাজ্য তারা গঠন করার চেষ্টা করে যাচ্ছে, এবং তারা অলরেডি অনেকটা সাকসেস। বাংলাদেশে আসলে তো অবশ্য যুদ্ধ হবে, কিন্তু বাংলাদেশে না এসে তারা মোটামুটিভাবে রাখাইন নাম, আরাকান নামের যে রাজ্যটা আগে ছিল, এটা কিন্তু আবার ঐতিহাসিকভাবে তারা স্বীকৃত। আরাকান একটা রাষ্ট্রই ছিল আলাদা। পরবর্তী সময় যখন মিয়ানমার ভাগ হয়ে গেল, ভারতও আরাকানকে নিচ্ছে না, মিয়ানমারও নিচ্ছে না, বাংলাদেশও নিচ্ছে না, বা পাকিস্তানও নিচ্ছে না, তখন তারা একটা মানে জগা খিচুড়ি অবস্থায় পড়ে গিয়েছিল। পরবর্তীতে মিয়ানমারের অংশ হিসেবে তারা প্রকাশ করে। বাট আরাকান আগে থেকে একটা আলাদা রাজ্যই ছিল, অর্থাৎ বাংলাদেশেরও আগে আরাকান রাজ্য ছিল। আপনারা সবাই বইয়ে হয়তো বা ইতিহাস যখন পড়েছেন তখন জানেন যে আরাকান একটা আলাদা রাজ্য ছিল। এই রাজ্যটা আবার নতুন করে তারা মাথাচাড়া দিয়েছে আরাকান আর্মির মাধ্যমে, এবং তারা নতুন রাষ্ট্র তৈরি করবে। যেহেতু তাদের মানে তারা সাকসেস অনেকটা, এবং আশা করা যায় আগামী 5 বছর 7 বছরের মধ্যে আরাকান রাজ্য রাষ্ট্রে পরিণত হবে এবং তারা একটা নতুন রাষ্ট্র গঠন করবে। এখন তাদের কথা হচ্ছে আরেক জায়গায় যদি আরাকান রাজ্য হতে চায়, তারা সবসময় চেষ্টা করবে আমাদের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আনার জন্য, কারণ পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করে ম্যাক্সিমামরাই হচ্ছে তাদের অনুসারী। এটা আমাদের পার্বত্য চট্টগ্রামও তো অনেক আগে থেকে যুদ্ধ লিপ্ত। আর পাশাপাশি ওরা খুব করে চাবে সেন্ট মার্টিনটাকে নিয়ে নেওয়ার জন্য, যেহেতু বাংলাদেশের অধীনে সেন্ট মার্টিন আছে। অর্থাৎ অদূর ভবিষ্যতে ভারতের সাথে না, মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা একেবারে বলা যায়। তো যদি কখনো আরাকান চায় যে তারা রাজ্য নিয়ে নেবে, নিতে পারবে, কিন্তু বাংলাদেশের সাথে যখন আসবে তখন একটু ঝামেলা হয়ে যেতে পারে। সো এই কটা এখান থেকে পড়ে নেবেন। এর বাইরে তেমন কিছু গুরুত্বপূর্ণ আর নেই এটাতে আমার মনে হয় পরীক্ষা আসার মতো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের মানচিত্র। এই যে এটা নিয়ে কথা বলতে গেলেই মানে শুধু মেজাজ ঘুরে যায় বা রাগ উঠে যায়। কেন? তারা আমাদের কোথায় ঠিক ঢুকে গেছে একটা ব্যাপার খেয়াল করে দেখেন। পৃথিবীতে এমন কোনো ম্যাপ নেই যেই ম্যাপের মধ্যে এরকম খেয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। মানে মনে হচ্ছে যে রুটি টুটি খেয়ে এখানে মাঝখানে আর আমাদের দাগ করে ফেলেছে। মানে অবস্থাটা দেখেন ভিতরে কোথায় আমাদের ঢুকেছে। এইটা যদি সোজাই পাশে হতো খুব ভালো হতো না আমাদের জন্য। এটা সোজা মাত্র 40 কিলোমিটার এই পাশের রাস্তাটা, অথচ কেউ যদি সিলেট থেকে আসতে চায় চট্টগ্রামে প্রায় 250-300 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। যদি কোনোভাবে এটা আমাদের মুক্তিযুদ্ধের সময় অথবা যখন এই ম্যাপটা করা হয়েছিল সোজা করে দিত, খুব কি ক্ষতি হতো? হতো না। ত্রিপুরা রাজ্য আমরা পেয়ে যেতাম, আমাদের বাংলাদেশটাও একটা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ হতো, একটু হালকা হলেও শক্তিশালী হতো। শুধুমাত্র এখান থেকে না, দেখেন এখানেও তারা আমাদের এখানে ঢুকে পড়েছে, এই পুরো দেশটাকে আমাদের শেষ করে ফেলেছে। মানে আমাদের যে জায়গাগুলো আমরা যদি দেখাই, পুরো জায়গাটাকে আমাদের এখান থেকে কি করেছে? মোটামুটি ভাবে শেষ করে ফেলেছে। সো এই
এই জায়গাটা আমরা খেয়াল করে যদি দেখি যে এখানে মাত্র কত কিলোমিটার, 40 কিলোমিটার একটা পথ। এই 40 কিলোমিটার পথে যদি আপনি পাড়ি দিতেন তাহলে এইখান থেকে মোটামুটি আমরা পুরোটা নিয়ে নিতে পারতাম। তার মানে এই জায়গাটা পুরোটা আসামের দিকে চলে গেছে, এইখানটা চলে গেছে, এইখানটা চলে গেছে, এরকম করে করে মানে কি বলা হয়, এক প্রকার খুবলে খাবলে আমাদের মানচিত্রটাকে শেষ করে ফেলেছে আর কি, তাই না? তো এটা, এই যে আমি যেটা আপনাদের বললাম, এই যে মিয়ানমার এখানে দেখতে পাচ্ছেন, এইখানে আরাকান রাজ্যটা বা আমরা যদি বলি চীন এবং রাখাইন রাজ্যটা, এই দিকটা যদি বলি সামান্যতম এই সাইডে এসে আমাদের সেন্ট মার্টিন আছে। তো তাদের সাথে মোটামুটি ভাবে একটা মিল আছে। হ্যাঁ, মোটামুটি ভাবে একটা মিল আছে এই সেন্ট মার্টিনের চীন রাজ্য যেটা আমরা বলে থাকি। তো তারা চাবে সবসময় সেন্ট মার্টিনকে নিয়ে নেওয়ার জন্য, আমরাও দিতে চাবো না কখনোই, অসম্ভব আমাদের জন্য, এজন্য যুদ্ধ বেজে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আসেন, বাংলাদেশের জেলা ছিল কতটি স্বাধীনতার সময়? এখান থেকে যেটা আপনাদের পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেটা হচ্ছে, সাম্প্রতিক সময় আপনারা দেখতেছেন জেলা এবং বিভাগ ঘোষণা করার জন্য উঠে পড়ে লেগেছে। কুমিল্লা বিভাগ হবে, এরপর ফরিদপুর একটা প্রস্তাবিত জেলা হয়ে আছে, পদ্মা যেটা বলা হয়ে থাকে, এখন পর্যন্ত হয় নাই। তো তারপরে আবার জেলার ক্ষেত্রে বলা আছে যে আপনারা ভোলার না, সরি, ইয়ের নাম শুনেছেন সবাই, আহ এখানে কি জানি কিশোরগঞ্জের এখানে আরেকটা জেলা বের হওয়ার সম্ভাবনা আছে। এরকম অনেকগুলো জেলা আছে যারা নতুন করে হওয়ার চেষ্টা করে যাচ্ছে। তবে আমাদের পরীক্ষা অত কিছু না, আমাদের যেটা আসে স্বাধীনতা লগ্নে বাংলাদেশের মোট জেলা কতটি ছিল? 19টি ছিল। আর এই 19টি জেলাকে পরবর্তী সময় 1978 সালে 20তম জেলা হিসেবে হয় জামালপুর। 20তম জেলা কোনটি? জামালপুর হচ্ছে 20তম জেলা। পরবর্তী সময় 1984 সালে এই 20টা জেলাকে ভেঙে 64টি জেলায় করা হয়। কত সালে? 1984 সালে 20টা জেলাকে ভেঙে 64 জেলা করা হয়। এরপর যদি আমরা বলি 65তম জেলার ক্ষেত্রে বলা আছে, 65তম জেলার যদি আমরা বলি এখন পর্যন্ত প্রস্তাবিত, সেটা হচ্ছে ভৈরব। সেটা কি? ভৈরব হচ্ছে 65তম জেলা হিসেবে প্রস্তাবিত হয়ে আছে। এটা হবে কিনা আমরা জানি না, তবে প্রস্তাব করা হয়েছে, যদি সরকার চায় সেটাকে নিয়ে নিতে পারে। তাহলে 65তম জেলা প্রস্তাবিত ভৈরব, আর 20তম জেলা হিসেবে জামালপুর পায় কত সালে? 78 সালে। আর এই 20টি জেলাকে ভেঙে 64টি জেলা পরিণত করা হয় 1984 সালে। এইগুলো তথ্য পরীক্ষা আসার সম্ভাবনা আছে, এগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন সবাই। ওকে, এবার আসি, ছোট বড় ক্ষুদ্র বৃহত্তম কোনো দরকার নাই, এগুলো পরীক্ষা আসে না। এখান থেকে যেটা আপনাদের আসে আমি লিখে দিচ্ছি, আপনারা লিখে নেন, ওটা লিখে নিলে ওটা পড়লেই হয়ে যাবে। এখানে একটা মানে ফাঁকা পেজ আছে, ফাঁকা পেজে আমি আপনাদের লিখে দিচ্ছি। এক কথা উত্তরগুলো আপনারা পড়ে নেবেন নিজেদের মতো করে, যা পড়াচ্ছি সেগুলো এক কথায় চলে এসেছে। আপনাদের পরীক্ষায় যেটা আসতে পারে জেলা এবং বিভাগের মধ্যে এরকম ভাবে আসবে না, সেটা হচ্ছে 1 নম্বরে আয়তনে বৃহত্তম জেলা, আয়তনে বড়, আয়তনে বৃহত্তম বা বড়, এরপর হচ্ছে আয়তনে ছোট। হুম, আয়তনে ছোট জেলা, আয়তনে বড় জেলা, আয়তনে ছোট জেলা, এগুলো বেশি বেশি পরীক্ষা আসে। এরপর হচ্ছে জনসংখ্যায় বড় জেলা, জনসংখ্যায় ছোট জেলা, এই 4টা তথ্য পড়ে নেবেন বেশি করে। জনসংখ্যায় বড় জেলা, আর হচ্ছে জনসংখ্যায় ছোট জেলা। ঠিক আছে, এই কয়টা মনে রাখার চেষ্টা করবেন। যদি আমরা বলি আয়তনে বড় জেলা কোনটি বলেন তো দেখি? আয়তনে বড় জেলা বাংলাদেশের রাঙ্গামাটি। আর আয়তনে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। কোনটা? নারায়ণগঞ্জ হচ্ছে আয়তনে ছোট জেলা। এরপর হচ্ছে জনসংখ্যায় বড় জেলা কোনটি? জনসংখ্যায় বড় জেলা আমরা সবাই জানি যে ঢাকা জেলা হচ্ছে জনসংখ্যায় বড় জেলা। আর জনসংখ্যায় ছোট জেলার নাম হচ্ছে বান্দরবান। ছোট জেলার নাম কি? বান্দরবান। এই তো মোটামুটি এই কটা তথ্যই মনে রাখবেন বেশি বেশি করে, এগুলো পরীক্ষা বেশি আসে আয়তনে এবং জনসংখ্যায়। ক্লিয়ার সবাই? আচ্ছা, সময় আক্তার আপনার সাথে কে ক্লাস করে? একসাথে মনে হচ্ছে দুজন ক্লাস করতেছেন। সময়া, কে ক্লাস করে আপনার সাথে? স্যার আমার স্টুডেন্ট বাপরে বাপ, ক্লাস আপনি এক স্টুডেন্ট, আপনার সাথে আরেক স্টুডেন্ট। হুম, জি যাক, স্যার। ভালো ভালো, সমস্যা নেই। আপনার স্টুডেন্টও পড়ুক, আপনিও পড়েন। প্রিন্স বলেন, কি বলতে চাচ্ছেন? জাস্ট আমি মাঝে মাঝে আপনাদের সাথে কয়েক সেকেন্ড করে কথা বলবো। হ্যাঁ প্রিন্স আসসালামু বলেন। আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি প্রশ্ন করছিলাম যে আপনার এই পিডিএফ গুলো আগে দিলে ভালো হয় না স্যার? পিডিএফ তো আমরা পিডিএফ তো পাই মনে হয় নাই আগে দেওয়ার দিয়ে পর। দিয়েছে, আমার মনে হয় দিয়ে দিয়েছে। পিডিএফ যদি না দিয়ে থাকে দেওয়া হবে খুব শীঘ্রই, আমি আজকে বলে দেবো, ঠিক আছে? জি স্যার। স্যার আরেকটা বিষয়, সেটা হলো যে আজকে ঝুম ক্লাসে যে লিঙ্কটা দেওয়া হয়েছিল এটাতে অনেক ঢুকছিল না, পরে আবার মেসেজে আসছে অনেক পরে। আচ্ছা আচ্ছা, এটা আর আমাদের, হচ্ছে আমি তো বলে দিয়েছি প্রথমে, হয়তো আপনি আজ শোনেন নাই, আমাদের একটু সমস্যা ছিল। হ্যাঁ, সোনিয়া বলেন।
আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার আমাদের এই মাসিক যেই কারেন্ট অ্যাফেয়ার্স ওইটা কি পড়তে হবে আমাদের মাসে মাসে কিনে? না রে ভাই, না না না, এত তাড়াতাড়ি কেনার দরকার নেই। এত তাড়াতাড়ি আর একটা কেনার কথা দরকার নাই। স্যার, এই স্কুল পর্যায়ে অথবা স্কুল টুতে দিতে চাচ্ছি আমি যে কোনো একটাই, তাই এগুলো কি সেই হিসেবে কার্যকরী যেটা আপনি পরীক্ষা আজকে যখন যে আসবে তার আগের মাসে কারেন্ট অ্যাফেয়ার্স করে নিন, ঠিক আছে? জি। ওকে, থ্যাংক ইউ। এবার আসি বাংলাদেশের সমুদ্র বিজয়। বাংলাদেশের সমুদ্র বিজয় থেকে 4টা প্রশ্ন পড়তে হবে। কয়টা? 4টা প্রশ্ন। একেবারে বলে দিচ্ছি, এর বাইরে প্রশ্ন আসে না। আমি বলে দেব কোন 4টা পড়তে হবে। প্রথম হচ্ছে ইট লস এর পূর্ণরূপ কি? ইট লস এর পূর্ণরূপ কি? এটা পরীক্ষা একবার আসছিল আপনাদের। ইট লস এর পূর্ণরূপ কি? এরপর হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক, মহীসোপান। এই যে 4টা প্রশ্ন। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত, অর্থনৈতিক সমুদ্র সীমা কত এবং মহীসোপান কত? এই 4টা প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসি থাকে। রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে মাত্র 12 নটিক্যাল মাইল। আপনারা জানেন যে 1 নটিক্যাল মাইল সমান সমান 1.6862 কিলো। 1 নটিক্যাল মাইল সমান সমান কত? 1.862 কিলোমিটার বলা হয়ে থাকে বা 52 কিলোমিটার বলা হয়ে থাকে। তাহলে 12 নটিক্যাল মাইল পর্যন্ত বলা হয়ে থাকে যে প্রায় 20 মাইলে 20 কিলোমিটারের মতো কি আমাদের এই যে সমুদ্র সীমার মধ্যে রাজনৈতিকভাবে আমরা যেতে পারবো। এর বেশি কিন্তু আমরা যেতে পারবো না। অর্থনৈতিক সমুদ্র সীমা আমাদের 200 নটিক্যাল মাইল, মানে 200 নটিক্যাল মাইল আপনি হিসাব করেন, প্রায় 400 কিলোমিটার পর্যন্ত আমরা কি করতে পারবো? আমাদের অর্থনৈতিক যে সকল আছে, যেমন গ্যাস ক্ষেত্র, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, এগুলো আমরা আহরণ করতে পারবো এই 200 নটিক্যাল মাইলের মধ্যে। আর মহীসোপান বলতে 354 নটিক্যাল মাইল বোঝানো হয়েছে, অর্থাৎ আমাদের মাটি কণা বা ধূলি কণা ঠিক যতদূর পর্যন্ত গিয়েছে ততদূর পর্যন্ত বলা হয় মহীসোপান। কিসের? মানে আপনার আপনার শরীরের যে অংশ, আপনাকে 14 গোষ্ঠী বলা হয়, তাই না? 14 বংশ। আপনার 14টা পীড়া আপনাকে মনে রাখতে পারে বা 14টা বংশ আপনার থাকে। এরপরে আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় অটোমেটিক। ঠিক এটা বোঝানো হচ্ছে যে বাংলাদেশের এই মহীসোপানটাকে যদি আমি আপনাকে বোঝাতে যাই সংক্ষেপে, এটা মনে করেন যে এটা ম্যাপের একটা অংশ। এই যে প্রথমে এই 12 নটিক্যাল মাইল, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক। তারপর 200 নটিক্যাল মাইল, এটা হচ্ছে আমাদের কিসের? অর্থনৈতিক, তাই না? 200 নটিক্যাল মাইল এটা আমাদের অর্থনৈতিক। এবং সর্বশেষ যদি আসে 354 নটিক্যাল মাইল আমরা যদি বলে থাকি, এই যে এটা 354 নটিক্যাল মাইল। অর্থাৎ আমাদের যে সাগরগুলো থেকে বয়ে বয়ে যে পানিগুলো, মানে নদীগুলো যে যাওয়ার পরে পলি মাটি যে নিয়ে যায় তারা, এই পলি মাটি নিয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত যে মাটিটা থাকে, মানে একটা ধূলিকণা পর্যন্ত যতটুকু যায়, সেটা হচ্ছে মহীসোপান। এই মহীসোপানের পরে পরে মোটামুটি বলা হয় থাকে যে সোয়াজ অফ নো গ্রাউন্ডের নাম আপনারা শুনেছেন, বা গঙ্গা খাত অথবা বঙ্গ খাত অথবা সাবমেরিন ক্যানিয়ন, আপনারা যারা জানেন, যেখানে কোনো তলি নাই। কারণ এই নদীর স্রোতগুলো গিয়ে ওখানে যা থামার পরে একটা বিশাল গভীর গর্তের সৃষ্টি করেছে। আর এই গর্তের সৃষ্টি ঠিক আগের সময়টাকে বলা হয় মহীসোপান। ওই মহীসোপান আমাদের 354 নটিক্যাল মাইল এই পর্যন্ত আমরা আমাদের জীবিকা নির্বাহের জন্য যেতে পারবো। এটা আমাদের নিজের অধিকারে আছে। আর পরের যা হবে সবগুলো আমাদের মধ্যে আর নেই, সবগুলো আমাদের মধ্যে নেই, বা আমরা ওই সাগরের মালিক না। এই যে 4টা প্রশ্ন মোটামুটিভাবে আপনাদের পরীক্ষায় এসে থাকে, এগুলো 4টা আপনারা পড়ে নিলে হয়ে যাবে। এরপর যদি আপনাদের দেখি আর কি আছে, এক কথা উত্তরগুলো আপনারা নিজেদের মতো পড়ে নেবেন। এক কথা উত্তর যা আমি পড়াচ্ছি এগুলো জাস্ট আপনাদের বাড়ির কাজ থাকবে। আর শেষে তো আপনাদের একটা টেক্সট দেওয়া আছে। সর্বশেষ 10 নম্বরে একটা পরীক্ষা থাকবে আপনাদের, বাংলাদেশের ভূপ্রকৃতি। বাংলাদেশের ভূপ্রকৃতি এখানে যদি আপনাকে বোঝাইতে চাই, আপনি একটু বুঝবেন না। এখানে বোঝাতে গেলে আপনি বুঝবেন না। আপনাদেরকে আমি জাস্ট ছোট্ট একটা ম্যাপের মাধ্যমে ভূপ্রকৃতিটা শিখাই দেবো বা বোঝানোর চেষ্টা করব, দেখি যে এটা পারা যায় কিনা। ঠিক আছে? বাংলাদেশের ভূপ্রকৃতি ঠিক কিভাবে কত ভাগে বিভক্ত, বা আপনাদের যদি বলা হয় থাকে যে বাংলাদেশের এই ভূপ্রকৃতির ক্ষেত্রে আমাদের ঠিক কত পার্সেন্ট কি আছে বা আমাদের কোন সম্পত্তি আছে, আমি জাস্ট এটা অ্যাজ ইউজুয়াল এটা বাংলাদেশের মনে করেন যে একটা ম্যাপ আঁকলাম আর কি। হ্যাঁ, এটাকে অন্যভাবে আর কিছু নাই। ঠিক আছে? জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে একটা ম্যাপ আমি এঁকে দিলাম এখানে। এই ম্যাপের মধ্যে মূলত বাংলাদেশের ভূপ্রকৃতি আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করব যে বাংলাদেশের ভূপ্রকৃতি ঠিক কত ভাগে বিভক্ত। বাংলাদেশের ভূপ্রকৃতি মোটামুটি ভাবে 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত। আমি 3টা ভাগ করে নিচ্ছি আপাতত এখান থেকে। 3 ভাগে বিভক্ত। এটা একটা ভাগ, আরেকটা কালি দিয়ে আমি আরেকটা ভাগ করে নেব। এখানে একটা, এখানে একটা, আর পুরোটা মিলে একটা।
অর্থাৎ এই 3 ভাগে বিভক্ত হচ্ছে ভূপ্রকৃতি। কোন কোন এলাকা জুড়ে আমরা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশের ভূপ্রকৃতি। ভূপ্রকৃতির দিক থেকে বাংলাদেশের বলা হয়ে থাকে যে 3 ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে টারশিয়ারি যুগ। টারশিয়ারি যুগের নাম আপনারা সবাই শুনেছেন, তাই না? টারশিয়ারি যুগ এটা একটা, এটা বাংলাদেশে আছে মাত্র 12%। 2 নাম্বার বলা আছে প্লাইস্টোসিন কাল। কোনটা? প্লাইস্টোসিন কালের ভূমি। হ্যাঁ, আমি একটু জাস্ট ম্যাপটা মনে হয় একটু একটু অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, এটাতে দুটাই হয়ে গেছে, একটু দাঁড়ান, আবার আঁকতেছি একটা ম্যাপ। হ্যাঁ, এটাকে ঠিক আমাদের এইখানে ঢুকে পড়ছে আর কি তারা। এখানে সিলেট, চট্টগ্রাম, এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। হুম, এই পাশ থেকে এই পাশে চলে গিয়েছে। এটা, এটাকে জাস্ট এভাবে নিলেই হবে। এটা আমাদের ওই সিলেট থেকে শুরু করে আমাদের উত্তরবঙ্গের কিছু একটা জায়গা আছে। সো এই 3 ভাগে ভাগ করা হয়েছে বাংলাদেশের ভূমিগুলোকে। এটা হচ্ছে চট্টগ্রাম, এই পাশ হচ্ছে সিলেট। হ্যাঁ, এই যে ত্রিপুরা আমাদের ভিতরে ঢুকে গেছে, ত্রিপুরা, এটা ত্রিপুরা ভারতের আর কি অংশ। আর এদিকটা আমরা সবাই জানি বরগুনা থেকে শুরু করে পুরোপুরি এলাকা একটা জোন। এরপর যদি আমরা বলি, এই যে এখানে আছে আমাদের শালবন বিহার। শালবন আমরা সবাই জানি, হাওয়ালগড় যেটাকে বলে, এটা হচ্ছে উত্তরবঙ্গ, এটা একটা অংশ, আর পুরোটা মিলে হচ্ছে একটা অংশ। তাহলে এই 3টা অংশকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে বাংলাদেশের ভূমি, প্রথম যেটা ভূমি আছে টারশিয়ারি যুগ। এই টারশিয়ারি ভূমি হচ্ছে বাংলাদেশে মাত্র 12%। কত শতাংশ? 12%। 2 নম্বরে বাংলাদেশের যেটা আছে প্লাইস্টোসিন কাল। প্লাইস্টোসিন কালের ভূমি বাংলাদেশে মাত্র 8%। 3 নম্বরে যদি আমরা বলি নব্য প্লাবন ভূমি যেটাকে বলা হয়, এটাতে কোনো কিছুই নাই। নব্য প্লাবন ভূমি এটা হচ্ছে বাংলাদেশের বাকি 80%। অর্থাৎ বাংলাদেশ যে জন্মগ্রহণ করেছে খুব বেশি দিন হয় নাই, ঠিক আছে? বাংলাদেশের জন্মগ্রহণের খুব বেশি দিন হয় নাই। এই জন্য আমাদের ভূমিগুলো এতটা খুব গুরুত্বপূর্ণ, বা ভূমিগুলো এতটা আমাদের ইয়ে না, কি বলা হয় থাকে, রিচ না। আমাদের দেখেন প্রাকৃতিক সম্পদ কিন্তু খুবই কম। এই যে টারশিয়ারি যুগের যে 12% ভূমি আছে, এটাতে বলা হয়ে থাকে পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা, সরি 4টি জেলা, পার্বত্য চট্টগ্রামের 4টি জেলা। কয়টি জেলা? 4টি। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি এবং চট্টগ্রাম, এই 4টি জেলা পার্বত্য চট্টগ্রামের। এই পাশে আপনাদের আছে সিলেটের 4টি জেলা, সিলেট বিভাগের 4টি জেলা, 4টি জেলা। কয়টি? সিলেট বিভাগের 4টি জেলা মিলে। আর পাশাপাশি এখানে কুমিল্লা একটু আছে। হ্যাঁ, কুমিল্লার কিছু অংশ আছে আমাদের টারশিয়ারি। এখানে ময়মনসিংহের কিছু অংশ আছে আমাদের টারশিয়ারি। এই কয়টা জায়গায় নিয়ে মূলত আমাদের কি টারশিয়ারি যুগের অন্তর্ভুক্ত। এটা মাত্র 12% বাংলাদেশে আছে। আর এই 12%-এর মধ্যে এই জন্য আমরা দেখি প্রাকৃতিক সম্পদগুলো আমরা পাই। বাকি যে জায়গাগুলো আছে আমরা কি পাচ্ছি প্রাকৃতিক সম্পদ? অর্থাৎ সিলেটে দেখেন আপনার তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র থেকে শুরু করে যা কিছু সিলেটের মধ্যে অবস্থিত। পাশাপাশি চট্টগ্রামের মধ্যে বেশ কিছু আছে এরকম, আর বাকি কিন্তু নাই। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে প্লাইস্টোসিন কালের ভূমি, মাত্র 8%। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আপনাদের ভাওয়ালগড়ের নাম শুনেছেন আপনারা, ভাওয়ালগড়। অর্থাৎ ময়মনসিংহ এবং গাজীপুর এবং টাঙ্গাইল, ঠিক আছে? ময়মনসিংহ, টাঙ্গাইল এবং গাজীপুর, এই 3টা জায়গা মিলে হচ্ছে ভাওয়ালগড়। এই ভাওয়ালগড়ের অংশটা হচ্ছে আমাদের প্লাইস্টোসিন কালের ভূমি। আর হচ্ছে উত্তরবঙ্গ হচ্ছে আমাদের প্লাইস্টোসিন কালের ভূমি। এই জন্য আমরা এখান থেকে অল্প কিছু পাই, অল্প কিছু প্রাকৃতিক সম্পদ পাই। এগুলো একটু পুরাতন ভূমি হওয়ার কারণে উত্তরবঙ্গে আপনারা জানেন দিনাজপুর থেকে শুরু করে, দিনাজপুরে বড়পুকুরে আমরা কয়লা খনি পেয়েছি, যা কিছু আছে এগুলো আমরা পেয়েছি, তাই না? এটা পাওয়ার মূল কারণ হচ্ছে এই ভূমিটা কিছুটা হচ্ছে পুরাতন। আর বাকি যে 80% আছে, এই যে পুরোটা 80%, এখানে আমাদের কিছুই নাই। মোট কথা এটা হিমালয় পর্বতের ধারা, পানির ধারা এসে জোয়ারের মাধ্যমে আস্তে আস্তে পলি পাহাড়টি জমে জমে এটা আমাদের জায়গা পরিণত হয়েছে। আর বাকি মাত্র 20% জায়গা হচ্ছে বাংলাদেশের পুরাতন ভূমি। আর এই 20% থেকে আমরা যা কিছু প্রাকৃতিক সম্পদগুলো পেয়ে থাকি। এই জন্য আমরা কি এতটা রিচ না, বা এতটা ধনী না। এই জন্য আমরা কিনা ধনী না। কিন্তু আপনি অন্যান্য দেশের ক্ষেত্রে যদি দেখেন, কুয়েত, কাতার, বাহরাইন, লেবানন, সিরিয়া, এগুলো হচ্ছে অনেক পুরাতন ভূমি। ভূমধ্য সাগরের কোল ঘেঁষে বাবেল মানদেব প্রণালী, সুয়েজ খালের যেটা আমরা এডেন সাগর, এই জায়গাগুলোর মধ্যে হাজার হাজার কোটি কোটি বছর এই জমিগুলো পানির নিচে ছিল, থাকার কারণে সেখান থেকে প্রাকৃতিক সম্পদ বা গ্যাস, তেল, অকটেন থেকে যা কিছু আছে সবগুলো সেখান থেকে তারা তৈরি করেছে বা হয়েছে।
আস্তে আস্তে প্রাকৃতিক সম্পদে পরিণত হয়েছে, যেটা বাংলাদেশ হয়নি। বলা হতে থাকে বাংলাদেশের এই জায়গাগুলো বাংলাদেশ তৈরিরও প্রায় 40 লাখ বছর আগে তৈরি হয়ে গিয়েছিল। এগুলো 40 লাখ বছর আগে, আর প্লাইস্টোসিন কালের যে ভূমিগুলো আছে এগুলো 25 লাখ বছর আগে তৈরি হয়েছে। আর এইগুলো যে আর বাকি 80% ভূমি আমাদের আছে, এগুলো সাম্প্রতিক সময় তৈরি হয়েছে, আস্তে আস্তে তৈরি হয়েছে। এজন্য এগুলোতে কোনো প্রাকৃতিক সম্পদ আমরা খুঁজে পাচ্ছি না। বাকি যে 20% এগুলোতে আমরা প্রাকৃতিক সম্পদ পাই। তাহলে পরীক্ষা আসলে কি হবে, বাংলাদেশের টারশিয়ারি যুগের ভূমি কত শতাংশ এটা আসে, কোন এলাকা মিলে টারশিয়ারি ভূমি, প্লাইস্টোসিন কালের ভূমি কোন এলাকা মিলে, প্লাইস্টোসিন কতটুকু এবং নব্যপ্লাবন ভূমি কতটুকু। এই 3টা বা 4টা প্রশ্ন আপনাদের আসে। সো ভূগোল থেকে আপনাদের আমি জাস্ট একটু হালকা বুঝিয়ে দিলাম আর কি, যদিও ক্লাসের অংশের মধ্যেই পড়ে গেছে এটা। এই জন্য বুঝতে পেরেছেন সবাই তো নাকি? বুঝেছেন সবাই নাকি বোঝেন নাই? সবাই বুঝেছেন কিনা একটু কমেন্ট করেন। আপনাদের মধ্যে অনেক স্টুডেন্ট, বাট একটু সমস্যা হচ্ছে আপনাদের মন মরা সবার, হাসি খুশি তো নাই, কেউ তো হাসেও না দেখি একটু। কারণ কি, শীতে জমে গেছেন নাকি? হুম, শীতে মনে হচ্ছে জমে গেছেন। একটু হাসি হাসি হাসতে হয় বুঝছেন, নাহলে মন ভালো থাকে না তো। একটু মন খুলে হাসবেন, 1 মিনিট 1.5 মিনিট হাসতে থাকবেন, হাসতে থাকবেন, দেখবেন মানুষ পাগল বললে বললো সমস্যা কি, কিন্তু হাসতে হবে। এই যে দেখেন সাজেদা আক্তার, কোনো হাসি নাই মুখের মধ্যে, মনে হচ্ছে যে কি একটা সিরিয়াস মোডে ক্লাসে বসে পড়ছে। হ্যাঁ, সিরিয়াস মোডে বসে পড়ছেন ক্লাসে। দেখি কে কে হাসতেছে, আমি একটু দেখে নেই। হাসি হচ্ছে মনের খোরাক। হ্যাঁ, যা কিছু করেন না কেন হাসতে হবে, মাথা রাখবেন। সবাইকে বলতেছি, ক্যামেরা কারা কারা হাসতেছে একটু দেখে নিচ্ছি। আচ্ছা, দোয়েল, দোয়েল পাখি, দোয়েল পাখি না, দোয়েল খাতুন হাসতেছে। এরপর অধরা, অধরা মনে হচ্ছে যে খুবই মনের মধ্যে ক্ষোভ নিয়ে এখানে বসে পড়ছে। হ্যাঁ, ক্ষোভ নিয়ে বসে পড়ছে নাকি মনে হচ্ছে আর কি। একটু হাসেন সবাই, হাসেন, 1 মিনিট হাসেন, সবাই হাসি দেখতেছি আমি। ঠিক আছে, অকারণে হাসবেন, ঠিক আছে, অকারণে, একবার কোনো কারণ ছাড়া। পারবেন না? আবার ওই পাশ থেকে কেউ বলবে যে কি পাগল হয়ে গেল নাকি, হুটহাট করে কোনো কারণ ছাড়া হাসতেছে। হ্যাঁ, আমিনা খাতুন, আপনি মনে হয় অন্য কোনো লেকচারে আমাদের ক্লাসে আছেন তাই না? আপনি ভর্তি আছেন কোনো কোর্সে? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম, ভর্তি আছেন কোনো কোর্সে? জি স্যার, আমি লিখিত ব্যাচে ভর্তি আছি, সামাজিক বিজ্ঞান অনুষদ। এই জন্য চেনা চেনা লাগতেছে। হাসি নাকি আসে না, হাসি আসে না, হাসতে বসলে হাসতে এমনি হাসি আসবে। এই যে সবার দিকে একটু তাকিয়ে হাসি দেন, তাহলে হয়ে যাবে। হুম, হাসি আসবে, অবশ্যই হাসি আসবে। আচ্ছা দাঁড়ান, আমি একজনকে হাসাচ্ছি, তাহলে হাসবেন সবাই। কাকে হাসানো যায়? হোসাইন মনির, মমিন ভাই, হোসাইন মমিন ভাই, আপনি হাসা শুরু করেন। হোসাইন মমিন ভাই, কে পারবেন মন খুলে হাসতে একবার বলেন তো? নামাজের বিরতি, হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই, আমি একটু মজা নিচ্ছি, মজা করতেছি সবার সাথে আর কি। মন খুলে কে হাসতে পারবেন খুব জোরে জোরে? কে আছেন এখানে, হাত তোলেন। আচ্ছা, রুবেল হোসেন হাসবে বলতেছে। হ্যাঁ রুবেল ভাই, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আপনি জোরে জোরে একটা হাসি দেন তো। আপনি আসতেছেন, কি করবো? আসার একটা কথা বলেন। হ্যাঁ বলেন। আসার কথা বলে তো হয়। আচ্ছা, আমি একটা বিষয়ে হ্যাঁ, আপনারা শুধু দরকার, আপনাদেরকে বলতেছি হাসার জন্য, আপনারা হাসি না দিয়ে দরকার কথা বলতেছেন, হবে না, চলবে না। ওকে, থ্যাংক ইউ। আপনাদের নামাজের বিরতি অনেকে চাচ্ছে, নামাজের বিরতি কি দেওয়া যায় বলেন তো? লেকচার অনেক বড়, আমরা কিন্তু সময় খাচ্ছি না, না আজকের লেকচার, নিঃশ্বাস নিচ্ছি না। সবাই মানসিক চাপে আছে না, তারা মানসিক চাপ দূর করবো, ওয়েট করেন। আস্তে আস্তে মানসিক চাপ সব দূর হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। মানসিক চাপ নিলে যত চাপ নেবেন তত বেশি সমস্যায় পড়বেন। তাহলে মোটামুটি আমরা বাংলাদেশের যে ভূপ্রকৃতি, এটা আমি আপনাদেরকে ওখান থেকে বুঝাই দিয়েছি। আশা করি ওগুলো এখানে আপনারা প্রশ্ন পাবেন। আপনারা যদি প্রশ্ন দেখেন, দেখেন একবারে যা আছে হুবহু তাই আছে। হ্যাঁ, এই যে সাম্প্রতিককালের প্লাবন ভূমি, কত ভাগ নদী বিদ্যুৎ এলাকা, এরপর হচ্ছে গারো পাহাড় কোথাও অবস্থিত, এগুলো তো আপনার মোটামুটি সবাই পারেন। নীলগিরি এগুলো আমাদের পাহাড় পর্বতে আমরা পড়াবো, এখানে এগুলো আসার দরকার নেই। এই যে প্লাইস্টোসিন কালের ভূমি, টারশিয়ারি বাগের কালের যে জায়গাগুলো আছে সবগুলো এখানে আছে। এগুলো আপনারা নিজেদের মতো করে প্রশ্ন পড়বেন। বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু থেকে এখান থেকে 2-3টা প্রশ্ন পড়লে এনাফ। বইয়ের মধ্যে খুব বেশি দেওয়া আছে, আপনারা চাইলে আমি যেগুলো বলে দেব ওগুলোই পড়লে হবে। হুম,
এগুলো পড়লে হবে, যেগুলো আমি বলে দেবো ওগুলো জাস্ট ঢাকা নিলে হবে। বাংলাদেশের এই জায়গাটা থেকে আপনাদের যেটা বলে থাকি যে এই যে এই কটা গ্রীষ্মকাল, এখন যেটা নতুন প্রশ্নের ধরন হয়েছে, এখান থেকে আসে প্রশ্ন। হ্যাঁ, যে কোন কাল মিলে গ্রীষ্মকাল, কোন কোন মাস মিলে বর্ষাকাল, এটা আসে। গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস, আর ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ হচ্ছে বাংলা, জুন থেকে অক্টোবর হচ্ছে বর্ষাকাল, জ্যৈষ্ঠ থেকে কার্তিক পর্যন্ত হচ্ছে বর্ষাকাল বাংলায়, শীতকাল হচ্ছে নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, কার্তিক থেকে ফাল্গুন মাস পর্যন্ত শীত। শীতকালও প্রায় শেষ, জানুয়ারি আজকে অর্ধেক দিন শেষ, তাই না? জানুয়ারি অর্ধেক দিন শেষ, আর ফেব্রুয়ারি আসতে আসতে শীতকাল শেষ মোটামুটি। তবে তবে গ্রামে থাকে, তাই না? গ্রামে থাকে অনেকটা। আচ্ছা, নামাজের বিরতি আমি 5 মিনিটের বেশি দেওয়ার সম্ভাবনা নেই, কারণ আজকে লেকচারটা অনেক বড়, শেষ করতে হবে। আর এখান থেকে বৃষ্টিপাতের ক্ষেত্রে শুধু এই প্রশ্নটাই পড়বেন, আর এদিকে পড়ার দরকার নেই। বৃষ্টিপাতের ক্ষেত্রে শুধু এই পাটা পড়বেন, বার্ষিক গড় বৃষ্টিপাত বাংলাদেশে কত। ওকে, বাকিটুকু পড়ার দরকার নেই। এরপর দেখি আর এখান থেকে আপনাদের কি পড়তে হবে। এই যে এটা শুধু, এটা হচ্ছে আপনাদের একবার ভূগোলের মধ্যে, বৃষ্টিপাতের মধ্যে যদি আমি বলি, এই যে জায়গাটা, এই কয়টা জায়গা, এটা হচ্ছে আপনাদের 100% গুরুত্বপূর্ণ, মানে ভিভিআই বলা হয়ে থাকে এটাকে। ঠিক আছে, পরীক্ষায় সচরাচর এখান থেকে আসে যে উষ্ণতম স্থান কোনটি, নাটোরের লালপুর, জেলা কোনটি রাজশাহী, মাস কোনটি এপ্রিল, শীতলতম স্থান শ্রীমঙ্গল মৌলভীবাজার, শীতলতম জেলা সিলেট এবং শীতলতম মাস জানুয়ারি। এই যে মাস এখন যাচ্ছে সবচেয়ে শীতের মাস হচ্ছে এটা। ছোট দিন বড় রাত, বড়দিন ছোট রাত, এগুলো পরীক্ষা আসে। এই পুরোটা আপনারা একটু মানে বেশি করে পড়বেন আর কি, এই শাখার মধ্যে সবচেয়ে বেশি পড়বেন এটা। হুম, এরপর ওপাশ থেকে আর 2-3টা প্রশ্ন আছে আপনাদের পড়তে হবে, মানে আমরা ভূগোল থেকে যদি পড়ি। এটা কি বলছে রবিউল ইসলাম, নবম দশম শ্রেণীতে কি পড়াইলো? কি পড়াইছে নবম দশম শ্রেণীতে আপনাকে? হ্যাঁ, এবার আসেন এখান থেকে কি পড়বেন। এখান থেকে পড়বেন স্পার্শ-এর পূর্ণরূপ কি, স্পার্শ কোন মন্ত্রণালয়ের অধীনে, এটা, এই দুইটা। এই আপনাদের আনমিউট করে রাখছি, খালি কথা করছে। স্পার্শ-এর পূর্ণরূপ কি? হ্যাঁ, এই দুটো এখান থেকে পড়বেন। আর উপগ্রহ কেন্দ্র থেকে 2টা পড়বেন। শুধু মনে রাখবেন যেগুলোর সাথে এলাকার মিল আছে এগুলো আসবে না। যেমন মহাখালী কেন্দ্র কখনো আসবে না, সিলেট কেন্দ্র কখনো আসবে না। না আসার কারণ হচ্ছে ওটার সাথে কেন্দ্রের মিল আছে, নামের সাথে এলাকার মিল আছে। এই যে এটাতে এলাকার সাথে নামের মিল নেই। বেতবুনিয়া, রাঙামাটি, তালিবাবাদ, গাজীপুর, যেহেতু এলাকার মিল নেই, সুতরাং এখান থেকে এই 2টা পড়বেন বেশি করে, এই 2টা বেশি গুরুত্ব দেবেন। আর এখান থেকে স্পার্শের পুনরূপ কি, স্পার্শ কোন মন্ত্রণালয়ের অধীনে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। তাহলে 4টা প্রশ্ন এখান থেকে। হুম, 4টা এখান থেকে মনে রাখার চেষ্টা করবেন সবাই। তারপর আমরা আসি আবহাওয়া কেন্দ্র বা আবহাওয়া অফিসের সংখ্যা ঠিক কতটি। একেবারে আসার মতো খুব গুরুত্বপূর্ণ নেই, রাডার স্টেশনও কখনো আসে নাই, নদী বন্দরও কখনো আসে নাই। শুধু একটা পড়বেন এখান থেকে, আবহাওয়া সতর্ক সংকেত কয়টি? 11টি। 11 নম্বর একবার মহাবিপদ সংকেত আমাদের যখন দেয়, তার বাইরে আর নেই, অর্থাৎ এর চেয়ে বড় প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আর হবে না। ঠিক এটাকে বলা হয় 11 নম্বর মহাবিপদ সংকেত। বাংলাদেশে এগুলো বেশ কয়েকবার হয়েছিল, তাই না? বাংলাদেশে বেশ কয়েকবার 11 নম্বর হয়েছিল উপকূলবর্তীর জন্য। তাহলে এখান থেকে শুধু একটা প্রশ্ন পড়লে আশা করি যে যদি আসে এটা থেকে আসবে, আর না আসলে একবারে আসবে না। তারপর আমরা যদি যাই পরবর্তী পেজে দেখি কি আছে। এর আগে মনে মনে আমাদের নামাজের বিরতি দেওয়া উচিত, তাই না? নামাজের বিরতি কমেন্ট দেবো বলেন তো? 10 মিনিট? 10 মিনিটের বেশি বিরতি দেওয়া আমার পক্ষে সম্ভব না। 10 মিনিটও না, 8 মিনিট দেবো। হুম, এখন কত বাজে? 7 বাজে না? 15 সবাই চলে আসেন। আর যদি সর্বোচ্চ হয় তাহলে 10 মিনিট, এর বেশি দেবো না, কারণ ওদিকে আমাদের 10 মিনিটের মতো লস হয়ে গেছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। যান নামাজ পড়ে আসেন। আচ্ছা, এখন তাহলে আমরা জাতীয় বিষয়াবলীর দিকে আসি। হ্যাঁ,
জাতীয় বিষয়গুলির মধ্যে আপনাদের যদি ওটা ভূগোলের বিষয় না, তারপরে এটা ভূগোলের মধ্যে চলে এসেছে আপনাদের এখান থেকে যদি আমি পড়াই যে মোট আসলে কি আসার মতো এখান থেকে আসে। প্রথমে যদি আমরা দেখি রাষ্ট্রীয় মনোগ্রাম থেকে আপনাদের বরাবর কি প্রশ্ন পরীক্ষা আসে। আমরা সবাই জানি যে রাষ্ট্রীয় মনোগ্রাম বলতে যেগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির গাড়ি থেকে শুরু করে বাড়িতে আপনারা সবাই দেখেন যে সাইডে শাপলা ফুলের মতো একটা মনোগ্রাম দেওয়া থাকে, তাই না? জাতীয় পতাকা থাকে সাথে যেটা থাকে সেটাকে বলা হয় রাষ্ট্রীয় মনোগ্রাম। এখানে রাষ্ট্রীয় মনোগ্রামের আগে আমাদের জাতীয় বিষয়াবলীর ক্ষেত্রে বলা আছে বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। জাতীয় প্রতীকের ডিজাইনারকে কামরুল হাসান। কামরুল হাসানকে আরো অনেক কিছু আছে, যদি আমরা বলি কামরুল হাসানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদবি হচ্ছে পটুয়া নামে তাকে ডাকা হয়। শুধুমাত্র তিনি জাতীয় প্রতীক না, তিনি একার সাথে জাতীয় সঙ্গীতেরও রচয়িতা, তাই না? সরি, জাতীয় পতাকারও তিনি ডিজাইনার। জাতীয় পতাকারও তিনি ডিজাইনার। আমাদের জাতীয় প্রতীক এবং জাতীয় পতাকা দুটা প্রতীক এবং পতাকা দুটোরই ডিজাইনার হচ্ছে কে? কামরুল হাসান। তাকে বলা হয় পটুয়া। পটুয়া বলার কারণ হচ্ছে তিনি সব কাজের কাজে ছিলেন। পাশাপাশি তিনি তার গুরুত্বপূর্ণ দুইটা চিত্রকর্ম ছিল, তিন কন্যা এবং নাইওর। ঠিক আছে, তিন কন্যা এবং নাইওর নামে দুটো চিত্রকর্ম আছে তার। এই দুটো চিত্রকর্ম হচ্ছে ইতিহাসের সবচেয়ে প্রসিদ্ধ। বাংলাদেশে তিনি পরিচিত হয়ে আছেন এটার জন্য, তিন কন্যা এবং নাইওর জন্য। এই চিত্রকর্মের মাধ্যমে তিনি এমনভাবে এটাকে ফুটিয়ে তুলেছিলেন যে একেবারে ছবি দেখে মানুষ মনের ভঙ্গিমা বলে দিতে পারতো যে সেটাতে কি বোঝানো হয়েছে বা কি চাওয়া হয়েছে। এটা কিন্তু খুবই সহজ ব্যাপার না। হ্যাঁ, ছবি দেখে বলে দেওয়া খুবই সহজ জিনিস না, কিন্তু সেটাতে তিনি এটা ফুটিয়ে তুলেছিলেন। শিক্ষা এটা কামরুল হাসান। এরপর আসেন মনোগ্রামে থেকে কি আসে, যে রাষ্ট্রীয় মনোগ্রামের তারকা কয়টি থাকে এটা পরীক্ষা আসে। জাতীয় মনোগ্রামের, আমাদের রাষ্ট্রীয় মনোগ্রাম বলে না, জাতীয় মনোগ্রামের মোট তারকা থাকে 4টি। কয়টা তারকা থাকে? 4টি তারকা থাকে, এটা পরীক্ষা আসে। তারপর হচ্ছে রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারকে এ.এন. সাহা। ডিজাইনারকে এ.এন. সাহা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার। তাহলে এখান থেকে 3টা বা 4টা প্রশ্ন আপনারা পড়ে নিতে পারেন, পরীক্ষায় সচরাচর এর বাইরে আসে না। জাতীয় পতাকা আসেন, জাতীয় পতাকা থেকে 4টা প্রশ্ন আসে। 4টা প্রশ্ন বেশি আসে, আমি এগুলো দাগিয়ে দিচ্ছি আপনাদেরকে, দাগা নিলে আশা করি ক্লিয়ার হবেন। জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ আগে আসছিল, এখন আসে না। এতটা সহজভাবে আর পরীক্ষায় প্রশ্ন দেয় না এখন, কারণ সবাই আমরা এটা কম বেশি জানি। সো জাতীয় পতাকার প্রথম হচ্ছে ডিজাইনার, প্রথম রূপকার কে ছিলেন, প্রথম তৈরি করেছিলেন জাতীয় পতাকাকে শিবনারায়ণ দাস। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং জহুরুল হক হলে তার আবাসিকতা ছিল। সেখান থেকে তিনি প্রথম আমাদের জাতীয় পতাকার নকশা করেছিলেন, যে পতাকায় বাংলাদেশের মানচিত্র খচিত ছিল। পরবর্তী সময় এই বাংলাদেশের মানচিত্র নিয়ে একটু যখন কন্ট্রাডিকশন হয়ে যায়, তখন কামরুল হাসান এটাকে নিয়ে নেয় তার অধীনে। আসলেই কিন্তু তার সাথে এটা বলা হয়ে থাকে যে তাকে ঠকানো হয়েছে শিবনারায়ণ দাসকে, কেননা তিনি তার পতাকার পুরোটা ভিউ তো দিয়েছেন, পতাকা থেকে বা মানচিত্র বাদ দিলাম আমি, কাহিনী শেষ। এটার জন্য আবার কামরুল হাসান, অর্থাৎ বোঝা যাচ্ছে যে কামরুল হাসান তখন প্রভাবশালী একজন কেউ ছিলেন। এই জন্য শিবনারায়ণের কাছ থেকে এটা তিনি এই উপাধিটা নিয়ে নিয়েছেন। তবে আমি মনে করি শিবনারায়ণের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার এবং প্রথম আমি নকশাকার হিসেবে তাকে মনে করি। এরপর হচ্ছে পতাকার বর্তমান রূপকারের কথা বলেছে চিত্রশিল্পী কামরুল হাসান। সো তার আর কাজ কি হয়েছে, মানচিত্রটাকে বাদ দিয়ে লাল সবুজ করে দিয়েছে, এটা তো আগে থেকেই ছিল। তারপর আসেন জাতীয় পতাকা উত্তোলন দিবস কবে? 2 মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস, এটা একটু পড়ে নেবেন। এখান থেকে কয়টা হলো? 3টা। জাতীয় পতাকা এখান থেকে এই যে বঙ্গবন্ধু যেটা আছে, বঙ্গবন্ধুর ব্যাপারগুলো, এগুলো আমরা স্কিপ করে যাব, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। এখান থেকে 3টা আমরা পড়ে নেব। তারপরে যেটা দেখব, জাতীয় পতাকাতে সর্বমোট কয় লাইন গাওয়া হয় যে কোনো অনুষ্ঠানে, এটা আসে বেশি। জাতীয় পতাকার ইংরেজি অনুবাদক, বাংলা অনুবাদক, ইংরেজি অনুবাদকটা পরীক্ষা আসছিল একবার। সো আমাদের জাতীয় পতাকার সাথে কোন কোন দেশের পতাকার মিল আছে? এটা হচ্ছে জাপান এবং পালাও। হ্যাঁ, জাপান এবং পালাওয়ের সাথে আমাদের জাতীয় পতাকার মিল আছে। সরি, জাতীয় সঙ্গীত বলে ফেলেছিলাম, জাতীয় সঙ্গীত পরে আসতেছে। আর এটা এতটুকু এখান থেকে মনে রাখবেন জাতীয় পতাকার ক্ষেত্রে। এবার আমরা যদি দেখি জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত তো সবাই আপনারা কম বেশি জানেন, এটাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীতের রচয়িতা কেন বা করা হলো, কেন তাকে দেওয়া হলো, কিভাবে হলো, এগুলো আমরা না দেখি। আমরা এখন যেটা দেখি, আমাদের জাতীয় সঙ্গীত যেটা আছে আমরা সেটাকেই এখন অনুসরণ করি, বাকি আলাপ আলোচনা পরে দেখা যাবে। তো জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে যেটা হলো, জাতীয় সঙ্গীত থেকে এখন আপনারা যেটা পড়বেন
ঠিক কয় চরণ নেওয়া হয়েছে জাতীয় সঙ্গীতের, এটা প্রথম প্রথম কথা। 10টি চরণ নেওয়া হয়েছে। কয়টি চরণ নেওয়া হয়েছে? 10টি চরণ নেওয়া হয়েছে। যদি এটা বাংলাতে বেশি বেশি আসে, হ্যাঁ, বাংলাতে বেশি বেশি আসে, কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ছিল এটা পরীক্ষা আসে। গীতবিতান এবং স্বরবিতান, গীতবিতান এবং স্বরবিতান হিসেবে আসে, এটা মূলত নেওয়া হয়েছিল। আর জাতীয় সঙ্গীত আমাদের গৃহীত হয় কত সালে? 3 মার্চ 1971 সাল। অর্থাৎ 2 মার্চ আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং 3 মার্চ জাতীয় পতাকার সাথে জাতীয় সঙ্গীতও আমাদের গাওয়া হয়। অর্থাৎ আমাদের স্বাধীনতার আগে আমাদের জাতীয় সঙ্গীত নির্বাচন করা হয়েছিল। এই জন্য আমাদের জাতীয় সঙ্গীতের সাথে আমাদের স্বাধীনতার তেমন একটা মিল নেই। এখন পরবর্তীতে চাইলেও সরকার যদি চাইতো যে পরবর্তীতে স্বাধীনতার সাথে জাতীয় সঙ্গীতের মিলটাকে রেখে দেওয়ার জন্য, কিন্তু সেটা তিনি করেন নাই। কারণ প্রত্যেকটা দেশে যেটাই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, সেই দেশেই কিন্তু তাদের জাতীয় সঙ্গীতটা ওরকম আলোড়ন সৃষ্টিকারী হয়ে থাকে। অর্থাৎ যেটা আমি পড়লে যেন আমার ভেতরে একটা কি জন্মে, উৎসাহ, উদ্দীপনা, একটা দৃঢ় মনোবল জাগে। কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে কিন্তু বাস্তবে যেটা নাই। আপনি যতই দেখেন এটা নেই। আমাদের যে দেশপ্রেমের প্রতি বাড়তি একটা আমাদের কি থাকে, হুঙ্কার থাকে না? মানে আমরা এত মাস যুদ্ধ করেছি, যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি, এটার একটা বাড়তি একটা ফিলিংস থাকে না? সেটা আমাদের জাতীয় সঙ্গীতে নেই। এটা আপনি স্বীকার করেন অথবা নাই করেন, যা সত্যি তাই। এটা নেই, কারণ আমাদের জাতীয় সঙ্গীতটা আমাদের প্রকৃতি নিয়ে কথা বলেছে, আমাদের যুদ্ধ নিয়ে কথা বলে নাই। সো উচিত ছিল জাতীয় সঙ্গীতটাকে আমাদের যখন যুদ্ধ শেষ তখনই চেঞ্জ করা উচিত ছিল, ওরকম জাতীয় সঙ্গীত দেখে। তবে করা হয়নি, আমরা এখন সেটাকে মেনে চলি। এরপর আসেন, কয় চরণ গাওয়া হয় জাতীয় সঙ্গীতের? কয় চরণ মূলত যে কোনো অনুষ্ঠানে গাওয়া হয়? 4 চরণ। কত চরণ? যে কোনো অনুষ্ঠানে 4টা চরণ জাতীয় সঙ্গীতের গাওয়া হয় আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে। এরপর জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদককে সৈয়দ আলিয়া হোসেন, এটা পরীক্ষা আসে। জাতীয় সঙ্গীতে কি ফুটে উঠেছে? দুটাই আসে পরীক্ষায়। জাতীয় সঙ্গীতের প্রথম ইংরেজি অনুবাদক ছিলেন সৈয়দ আলিয়া হোসেন। জাতীয় সঙ্গীতের ফুটে উঠেছে বাংলার প্রকৃতির কথা। এই দেখেন, বাংলার প্রকৃতির কথা কিন্তু ফুটে উঠেছে। কেননা এটা তো আমরা সবাই জানি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এটাকে নির্বাচন করা হয়েছিল, এই জন্য বাংলাদেশের প্রকৃতির কথা এটা আমরা পেয়েছি। এরপর আমরা যদি যাই জাতীয় কবি টবি, এগুলো থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না আপনাদের, একেবারে নাই বলে চলে। তবে সাম্প্রতিক সময় আপনাদের একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের জাতীয় কবিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে জাতীয় কবি হিসেবে। সো ওটা একটু পড়ার চেষ্টা করবেন। জাতীয় চিড়িয়াখানা নিয়ে কখনো প্রশ্ন আসে নাই পরীক্ষা। জাতীয় কবি থেকে যদি আমরা দেখি, যেহেতু এটা একটা ভাইটাল ইস্যু, কবি নজরুল ইন্তেকাল করেন, এটা সবাই কম বেশি জানে। তাকে নাগরিকত্ব দেওয়া হয় কত সালে? 1976 সালে। আর জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় 1972 সালে। তাহলে কথা হচ্ছে যে তাকে নাগরিকত্ব দেওয়া হলো 76 সালে, আর কবির মর্যাদা দেওয়া হচ্ছে 72 সালে। 4 বছর কেন তাকে নাগরিকত্ব দেওয়া হয়নি? প্রশ্ন তো মনে জাগে, তাই না? ভেতরে প্রশ্ন জাগে না? কেন দেওয়া হয় নাই? কেউ বলতে পারবেন? কারো জানা আছে কি? মনে হয় না কারো জানা আছে। কেন দেওয়া হয়নি তাকে জাতীয় নাগরিকত্ব? আমার কথা হচ্ছে, আমি তাকে আমার জাতীয় কবি বানিয়েছি, তাকে আমার জাতীয় কবি বানানোর পূর্ব শর্তই তো হচ্ছে তাকে নাগরিকত্ব দেওয়া, তাই না? নাগরিকত্ব দেওয়া। জি আখি বলেন, আখি কি বলতে পারছেন? জাতীয় কেন দেওয়া হয়নি? আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আখি কোথায় গেল? আখি নাকি জানে? ওই আখি, আপনি হাত তোলেন। আখি আপনি হাত তোলেন, আপনাকে খুঁজে পাচ্ছি না। আপনার কাছ থেকে তাহলে শুনে নেই। আখি হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, জি বলেন, কেন দেওয়া হয়নি? আপনি বলছিলেন, একটা ক্লাস আমি আপনার করেছিলাম, তো ওইখান থেকে মানে সবটা হয়তো বলেন নাই সময়ের স্বল্পতার কারণে। মানে সেখানে নাকি একটু মানে তৎকালীন আমাদের যে একটা ছিল, রাজনীতি কোন ইস্যু কাজ করছিল। আর তখন তো রবীন্দ্রনাথ ছিল। তো মানে আপনার থেকে জানা, আমি তো ওরকম ভাবে জানি না। তো একটা রাজনীতি কাজ করছিল, সেজন্য নাকি তাকে মানে ই থেকে বঞ্চিত দেওয়া হয়েছিল, নাগরিকত্ব দেওয়া থেকে। শুনুন, এখানে কিছু কারণ ছিল, বেশ কিছু কারণ ছিল। তার মধ্যে একটা কারণ ছিল যে ওই সময় তো রবীন্দ্রনাথ আমাদের এখানে ভালো, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তো না, উনি তো কবিতা, উনি অনেক আগে মারা গিয়েছিল, কিন্তু রবীন্দ্রনাথের একটা প্রভাব ছিল। হ্যাঁ, প্রভাব ছিল এই জাতীয় কবির ক্ষেত্রে বা কাজী নজরুলের ক্ষেত্রে, ভালো একটা প্রভাব ছিল ওনাকে ডাউন করার। এই জন্য ওনারা দেখছেন নিজেরা একে অপরকে কিন্তু কাতা ছড়াছড়ি করে কবিতাও লিখেছিল, তাই না? সো জি স্যার। পাশাপাশি কাজী নজরুল কিন্তু বাংলাদেশে আসছিল মাত্র 2 বার, মানে 2 বার বলা হয়ে থাকে
যে 2 বার 3 বার বাংলাদেশে আসছিল, তখন তো আর বাংলাদেশ ভারত নামে কোনো কথা ছিল না। 47-এ যখন দেশভাগ হয়ে গেল তখন আসলে কাজী নজরুল থাকবে ঠিক কোথায়? সচরাচর যা জন্মভূমি যেখানে সেখানেই থাকে। কিন্তু উনি যখন 1942 সালে আবার বাকরুদ্ধ হয়ে গেলেন, অর্থাৎ বাক শক্তি হারিয়ে ফেললেন, তখন তিনি কিন্তু কিছুই বলতে পারতো না, মানে তার ভয়েস নেই। তো ভয়েস না থাকার কারণে তাকে নিয়ে বিশাল বিশাল অনেক অনেক রাজনীতি হয়েছিল। তিনি অনেক জীবনে দুঃখ কষ্ট করেছে, এটা তো আপনারা কম বেশি সবাই জানেন। যে না খেয়েও ছিল তিনি, না খেয়েও জীবন যাপন করেছে। অর্থাৎ তার জি বই স্যার। কিন্তু না ওই সময়, পলিটিক্যালি অনেকটা ইনভলভ ছিল অন্য জায়গাতে। বই কেউ কিন্তু না, রবীন্দ্রনাথকে সব বেশি প্রায়োরিটি দিত। আবার অ্যাজ এ হিন্দু কান্ট্রি হিসেবে ভারতের একটা বাড়তি প্রভাব ছিল রবীন্দ্রনাথের, এবং সেখানে জমিদারি ছিলেন তার। সো সব দিক থেকে খেয়াল করে যেটা হয়েছে যে কাজী নজরুল ভালো অবহেলার শিকার হয়েছিলেন ওই সময়টা। মানে শুধু ভালো না, অনেক সময় তিনি না খেয়ে দিনের পর দিন ছিলেন। তো আমি তো প্রায় ওই জন্য বলি যে আমরা আমরা কার সেবা শ্রদ্ধা করি? যখন সে মরতে বসে তখন, তাই না? যখন সে আর খাইতে পারবে না, যখন সে খাইতে পারবে না আমরা ঠিক তখন তার সেবা করি। বাট যখন সে খাইতে পারবে নজরুলকে তখন আমরা কেন তার সেবা করি না। ঠিক আছে? তো এটা না করার কারণ হচ্ছে আমাদের মধ্যে ওই টেন্ডেন্সি নেই যে একজন মানুষ না খেয়ে আজকে আছে, বা আমি কারোর সামনে নিজেকে প্রদর্শন করতেছি, আমার এত টাকা পয়সা আছে, কিন্তু তার যে খারাপ লাগতেছে আমি কিন্তু এটা খেয়ালও করি না যে তার যে খারাপ লাগতেছে এই জায়গাটায়। এবং সে যে না খেয়ে আছে তাকে যদি আপনি যখন না খেয়ে থাকে তখন যদি আপনি ঠিক একটা হেল্প করতেন, তাহলে তো মানে সে কিছুটা হলেও নিজেকে সন্তুষ্ট করতো। আপনি তার সামনে বড় বড় মাছ মাংস নিয়ে খাচ্ছেন, কিনে আনতেছেন তার বাড়ির সামন দিয়ে, তার চোখের সামন দিয়ে, সেও হয়তো খাইতে চাচ্ছে, আপনি দিচ্ছেন না। অথবা সে তার ফল খাইতে ইচ্ছে করেছে, ফলমূল কোনো খাইতে ইচ্ছে করতেছে, আপনি তার সামন দিয়ে ফলমূল আনতেছেন না কেজি কেজি। বড় লোকের তো আর ইয়ে নাই, তাই না? বড় লোকের তো আর মানে কেউ কেউ তো আছে, এরা এরা মানে দেহ ছাড়া, এদের বিবেক ছাড়া, বিবেক ছাড়া আছে না কিছু কিছু বড় লোক, নিজেদের প্রদর্শনীতে ব্যস্ত হয়ে যারা থাকে। তো আপনার আশেপাশে গরিব মানুষ আছে, তাদেরকে তো হেল্প করেন না। কিন্তু যখন শুনবেন যে সে মারা গেছে, সে মারা যাচ্ছে, সে অজ্ঞান হয়ে পড়েছে, হয়তো বা বাঁচবে না, তখন কিন্তু আপনি ঠিকই ফল কিনে নিয়ে যান তাকে খাওয়ানোর জন্য। খান না? যান কিন্তু, আপনি আমি সবাই যাই, আপনি আমি সবাই সেখানে যাই যে একটু যাও তো, একটু দেখি ফল নিয়ে আসো তো, তাকে দেখতে যাই। আসলে কি তখন তার আর ফল খাওয়ার সময় থাকে বলেন তো? যখন সে চোখে দেখে না, কানে শোনে না, মুখে বলে না, তখন তো সে আল্লাহ আল্লাহ করতেছে, আনাফসি আনাফসি, কখন আমাকে আজরাইল এসে ধরে নিয়ে যাবে, আমি যাব, তাই তো? কিন্তু তখন যদি আপনি এখন তার বিছানা নিয়ে গিয়ে বাংলা পৃথিবীর সবচেয়ে দামি ফলের রস খাওয়ান, সে কি খাবে? খাবে না কিন্তু। স্বভাবতই কিন্তু মানুষের মধ্যে এই টেন্ডেন্সি আপনাদের আছে। এখন শীত, প্রচণ্ড শীত, আপনার একটা জায়গায় 10টা শীতের পোশাক নিয়ে আপনি বসে আছেন, কেউ একটা শীতের পোশাক নেই, কেউ একটা শীতের পোশাক নেই। বাট আপনি তাকে একটা শীতের পোশাক দান করতেছেন না, আপনি তাকে একটা শীতের পোশাক দিচ্ছেন না। এটা কি আপনার ভাবেন যে আপনি এখানে হালাল কাজ করতেছেন? এটা ভাবেন? আলমারি সুকেজে ভরে রাখিয়ে যুগের পর যুগ শেষ করে দিচ্ছেন, মরার আগের দিন পর্যন্ত ভুঁড়ি হয়েছেন, আপনার ক্লাস 9-10-এর পোশাক আপনি রেখে দিচ্ছেন সুকেজে ভরায়া, তাই না? এটা কি আপনার জন্য যৌক্তিক? কখনোই যৌক্তিক না। কারণ আপনার ওই পোশাকটা দিয়ে হয়তো একজনের ঈদ ভালো হতো। সো আমার স্টুডেন্ট যারা এখানে আছেন সবাইকে এগুলো বলি। সো মানে সবসময় এটা বলে থাকি যে অবশ্যই এটা চেষ্টা করবেন। ঠিক কাজী নজরুলের ক্ষেত্রেও এটা করা হয়েছিল, কাজী নজরুলের ক্ষেত্রেও এটা করা হয়েছিল, ওনাকে অবহেলা করা হয়েছিল প্রচণ্ড লেভেলের। খাবার দাবার না খেয়ে যে দিনাতিপাত তিনি করেছেন। বাট যখন মরেছেন তাকে আমরা নাগরিকত্ব দিলাম, তাকে আমরা জাতীয় কবির মর্যাদা দিয়েছি 72-এ, কেন আমরা 4 বছর ডিলে করলাম নাগরিকত্ব দিতে? কেন ডিলে করলাম? কেন তার জীবদ্দশায় তাকে নাগরিকত্ব দিলে কি খুব ক্ষতি হতো? মানুষের দ্বৈত নাগরিকত্ব থাকে না? ভারতে যদি তার নাগরিকত্ব থাকতো বাংলাদেশে থাকা যেত না? আমরা তাকে জাতীয় কবির মর্যাদা দিয়েছি, তাহলে আমরা কেন তাকে এটা করবো না? দিয়েছি তাকে জাতীয় কবির মর্যাদা, তাহলে তাহলে আমরা তাকে নাগরিকত্ব কেন দিতে 4 বছর লেট করলাম? আজকাল তো কোনো একজন আসলে উনি নাগরিকত্ব দিয়ে তাকে জীবন দান সব দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে 4 বছর কেন আমার জাতীয় কবিকে নাগরিকত্ব দেওয়া হলো না? এই জিনিসটা এখনো অজানা থেকে গেছে। আপনারা হয়তো কখনো কেউ ভাবারও চেষ্টা করেন না। কাকন বিবি আমাদের মুক্তিযোদ্ধা ছিলেন, 20টার মতো সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যেটা তারামন বিবিও করে নাই, সেতারা বেগমও করে নাই। কিন্তু কাকন বিবিকে কেন তার নাগরিক মানে বীর প্রতীক খেতাব কেড়ে নেওয়া হলো? কেন সেই গেজেট দেওয়া হলো না? 97 সালে কেন সেটা কেড়ে নেওয়া হলো? তখন তো শেখ হাসিনা ক্ষমতায় ছিল, কেন করা হয়েছে? আপনি যুদ্ধ না করে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম বানাই দিচ্ছেন, অথচ একজন যুদ্ধে অংশগ্রহণ করেছে একটা মহিলা, তার আপনি খেতাব কেড়ে নিয়েছেন। তো আপনাকে কি বলবো আমরা?
এগুলো বললে তো বলবেন বিপরীত মেরু কথা বলে স্যার। আসলে যে সত্যি, আমি সত্যি কথাটা বলার চেষ্টা করি সবসময়ের জন্য। মুক্তিযুদ্ধের ইতিহাস আপনাকে যদি আমি ধরাই বা পড়াই, আপনি মানে আপনি আকাশ থেকে পড়ে যাবেন ঠিক কতটুকু বিকৃত করা হয়েছে ইতিহাসটাকে। তাকিয়া, এটা তো আমি আগে বলেছি, টাইমের ব্যাপারটা আমার উপরে ছেড়ে দেন। হ্যাঁ, এটা তো আপনার মাথা ঘামানোর আমি মনে করি না। আপনাকে কি আমি পড়ার বাইরে কোনো কিছু পড়াচ্ছি নাকি? পড়ার বাইরে পড়াচ্ছি আপনাদের কিছু আমি? বলতে পারবেন কেউ? এখন যদি আপনি বলেন যে মেশিনের মতো আমি চালাই যাব, রোবটের মতো, সেটা তো আর এখানে ক্লাস হয় না। সব কিছুতে আপনাদের একটু বোঝার দরকার আছে, শেখাইতে হবে। হ্যাঁ, তাহলে আসেন জাতীয় কবির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে ৭৬ সালে, কিন্তু স্বীকৃতি দেওয়া হলো গত কয়েকদিন আগে। এর আগে তাকে স্বীকৃতি দেওয়া হয়নি। জাতির স্মৃতিসৌধ থেকে 3টা প্রশ্ন আপনাদের আসে। কয়টা আসে? 3টা প্রশ্ন আসে। একটা হচ্ছে জাতির স্মৃতিসৌধের অবস্থান কোথায়, আর এটার স্থপতি কে? মাইনুল হোসেন। এর অবস্থান কোথায়? সাভারে। এর মোট ফলকের সংখ্যা কতটি? 60টি। এই 60টি ফলক 60টি সালকে মূলত করে 1952 সাল, 54 সাল, 56 সাল, 62, 66, 69 এবং 71। 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা সালকে মূলত নির্দেশ করে আমাদের কি 7টা ফলক। জাতীয় স্মৃতিসৌধের যে ফলক আছে এই ফলকগুলোকে 7টা সালকে নির্দেশ করে মূলত করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? সাভারে অবস্থিত। এরপর আসেন জাতীয় দিবস থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে 26শে মার্চ। জাতীয় দিবস, আমাদের জাতীয় দিবস অনেকগুলো আছে, কিন্তু তার মধ্যে জাতীয় দিবস একটাই আছে, সেটা হচ্ছে 26শে মার্চ। কত সালে ঘোষণা করা হয়? 1980 সালে। কত সালে? 1980 সালে। তাহলে কেন 71 থেকে 80 সাল পর্যন্ত যেতে হলো 8 বছর জাতীয় দিবস ঘোষণা করতে? কেন গেল? এত যদি আপনাদের সবকিছুতে মুক্তিযুদ্ধ প্রেম ছিল, প্রীতি ছিল, এই জায়গাগুলোতে কেন আমাদের এতটা ল্যাক ছিল? এবার আসেন পরবর্তীতে চলে যাই, যে এক কথা উত্তর আপনারা সবাই এটা নিজেদের মতো পড়ে নেওয়ার চেষ্টা করবেন। যা পড়িয়েছি সেগুলো এক কথা এসেছে। এখন আমি যেটা পড়াবো আপনাদের, নদ নদীগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে একটা। নদ নদীটা একটু চেষ্টা করব যে নদ নদী থেকে কি আসে, ঠিক এটা পড়ানোর জন্য। এখান থেকে আপনারা যেটা পড়বেন, এখান থেকে খুব বেশি আবার আসার মতো না। আমি আমার মতো আপনাদেরকে লিখে দিচ্ছি, সেটাই পড়বেন আশা করি, এবং কমেন্ট পাবেন। নদ নদী থেকে আপনারা লিখে নিতে পারেন। জাস্ট অ্যাট এ গ্ল্যান্স আমি যদি বলি, 5 মিনিটের মধ্যে লেখা শেষ হবে। নদ নদীগুলো থেকে ঠিক কি আসতে পারে? নদ নদী, হ্যাঁ, নদ নদীর ক্ষেত্রে প্রথমে যদি আমি বলি, বর্তমানে সর্বমোট নদী, বর্তমানে সর্বমোট নদী হচ্ছে বাংলাদেশে 1008টি। কতটি? 1008টি। এরপর 2 নম্বরে যদি আমরা বলি যে দীর্ঘতম নদী এখন কিন্তু রয়েছে, দীর্ঘতম নদী এখন হচ্ছে পদ্মা। এখন পর্যন্ত পদ্মা আছে, তবে জানি না সামনে কি হতে পারে। তারপরে যদি আপনাদের বলা হয় যে ক্ষুদ্রতম নদী কোনটা বর্তমানে, ক্ষুদ্রতম নদী হচ্ছে গাঙ্গিনা। ক্ষুদ্রতম নদী কোনটা? গাঙ্গিনা। এরপর হচ্ছে নদী গবেষণা কেন্দ্র। নদী গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ফরিদপুর। কোথায়? ফরিদপুর নদী গবেষণা কেন্দ্র অবস্থিত। এরপর যদি আমরা বলি যে নদী শিখস্থি, নদী পয়স্থি, এগুলা আসে। নদীর শিখস্থি, তোমাদের ঋষি দীর্ঘ দুটোই দিতে পারেন। এটা হচ্ছে সর্বশান্ত, যারা সবকিছু হারিয়ে ফেলেছে। সর্বশান্ত যারা হয়েছে আর কি নদী থেকে, অর্থাৎ নিঃস্ব যেটাকে আমরা বলতে পারি। হ্যাঁ, নদী থেকে যারা সবকিছু হারিয়েছে, নিঃস্ব, এটাকে বলা হয়ে থাকে যে নদী শিখস্থি। নিঃস্ব যারা হয়েছে, সবকিছু হারিয়ে ফেলেছে নদী থেকে। এরপর যদি নদী পয়স্থি বলি, এটা হচ্ছে চর অঞ্চলে যারা চাষাবাদ করে তাদেরকে নদী পয়স্থি বলা হয়। নদী পয়স্থি, নদী থেকে যা আসতে পারে আর কি, আপনাদেরকে পরীক্ষা প্রশ্ন ধরলে আর কি। চরে যারা, চরে চাষাবাদ যারা করে তাদেরকে নদী পয়স্থি বলা হয়। আমি এক বাক্যে লিখে যাচ্ছি। হ্যাঁ, একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র নদী। প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র নদী। প্রাকৃতিক মৎস্য প্রজনন করেছে কোন নদীর মাধ্যমে? এটা হচ্ছে হালদা নদী। কোন নদী? হালদা নদীর মাধ্যমে প্রাকৃতিক মৎস্য প্রজনন করা হয়ে থাকে। কতটা? হালদা নদী। এরপর হচ্ছে একমাত্র নদী যা ভারতে গিয়েছে, একমাত্র বাংলাদেশের নদী ভারতে গিয়েছে। ভারতে গিয়েছে কোনটা বলেন তো? এটা হচ্ছে কুলিক। কোন নদী? কুলিক নদী। অর্থাৎ এই নদী জামাই আদর খাইতে গেছে ভারতে। হ্যাঁ, জামাই আদর খাইতে গেছে আর ফেরে নেই আর কি, ঘর জামাই থেকে গেছে, ঘর জামাই থেকে গেছে, আর আসে নাই বাংলাদেশে।
এটা হচ্ছে কুলিক নদী। এই কটা হচ্ছে নদীর মানে আমরা যদি বলি প্রাথমিক আলোচনা। এখন আপনাদের জাস্ট 2-3টা নদী আমি একটু শেখাবো যে আহ, কোথায় মিলিত হয়েছে। হ্যাঁ, কোথায় মিলিত হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। 2-3টা নদীকে মিলিত হওয়ার স্থানগুলো দেখবো, আমরা উৎপত্তি স্থলটা ওখান থেকে দেওয়ার চেষ্টা করবো। একটু হাত চালান সবাই। হ্যাঁ, মিলিত হওয়ার স্থান পদ্মা মেঘনা সবচেয়ে বেশি আসে, এটা একটু পড়াবো যাতে মনে থাকে। মিলিত হওয়ার স্থান, এটা টেকনিকের মাধ্যমে আমি দিব, টেকনিক দেবো একটু আর কি। আচ্ছা, মিলিত হওয়ার স্থান প্রথমে দেখেন চাঁদে পদ্ম মেঘ জমেছে। চাঁদে পদ্ম মেঘ জমেছে, তাহলে দেখেন এটা দ্বারা আপনারা মিলিত হওয়ার স্থানটা মনে হবে। চাঁদে বলতে চাঁদপুরে, ঠিক আছে, চাঁদপুরে, চাঁদপুর। পদ্ম বলতে পদ্মা নদী, আর মেঘনা বলতে মেঘনা নদী। তাহলে পদ্মা মেঘনা কোথায় মিলিত হয়েছে? চাঁদপুরে মিলিত হয়েছে। চাঁদে পদ্ম মেঘ জমেছে, তাহলে এটা দিয়ে সুন্দর করে আপনি চাঁদপুরে মিলিত হওয়ার স্থানটা মনে রাখতে পারবেন। এরপরে আপনাদের যদি বলি 2 নম্বরে যেটা আসতে পারে পরীক্ষায়, যেটা হচ্ছে যমুনা এবং মেঘনা কোথায় মিলিত হয়েছে বলেন তো দেখি? গোয়ালন্দে নাকি? যমুনা এবং মেঘনা যেটাই হয়েছে এটা গোয়ালন্দে। এটা দরকার নেই আমাদের, আমরা জাস্ট টেকনিক দিয়ে যেটা আমরা করব। বর্তমানে যেটা হচ্ছে কুড়িগ্রামে খুবই শীত, তাই না? কুড়িগ্রামে কি দেব? তীব্র শীত, শীত পড়েছে। কুড়িগ্রামে তীব্র শীত পড়েছে, এটা দিয়ে আপনি কিভাবে ঠিক মনে রাখতে পারবেন? নদীগুলো দেখেন। কুড়িগ্রাম বলতে কুড়িগ্রামকে বোঝানো হচ্ছে, তীতে হচ্ছে তিস্তা এবং ব্রতে হচ্ছে ব্রহ্মপুত্র। কি নাম? ব্রহ্মপুত্র। তাহলে তিস্তা এবং ব্রহ্মপুত্র নদী কোথায় মিলিত হয়েছে? কুড়িগ্রামে মিলিত হয়েছে। কোথায়? কুড়িগ্রামে মিলিত হয়েছে। এরপর আসেন সেটা হচ্ছে গোয়ালে জম ঢুকেছে। হ্যাঁ, এটা দিয়ে দেখেন সুন্দর করে মনে রাখতে পারবেন। গোয়ালে জম ঢুকেছে মানে জম বলতে যেটা আমরা বলে থাকি ভূত পেট যা আছে কিছু। গোয়ালে বলতে কি বুঝেছে? গোয়ালন্দ। কোথায়? গোয়ালন্দ। গোয়ালন্দে জমতে, জতে হচ্ছে যমুনা আর মতে হচ্ছে মেঘনা। যমুনা এবং মেঘনা নদী গোয়ালন্দে মিলিত হয়েছে। তাহলে মেঘনা এবং যমুনা নদী গোয়ালন্দে মিলিত হয়েছে। তাহলে দেখেন এগুলো কিন্তু সুন্দর করে মনে রাখা যায়, ঠিক আছে? একবারে না মনে রাখার মতো জিনিস না, সুন্দর করে মনে রাখা যায়। যাবে তো মনে রাখা নাকি? যাবে না? এটা আপনাদের জন্য জাস্ট একটু বোনাস দিয়ে দিচ্ছি আর কি। এগুলো মনে রাখা যায় এমনিতেও, তারপরে যদি সহজ টেকনিকের মাধ্যমে দেওয়া যায় আপনাদের আরো বেশি মনে থাকবে। তো এগুলোকে আমরা ঢুকে মানে প্রবেশ স্থল মানে মিলিত হওয়ার স্থানগুলোকে আপনাদেরকে লিখে দিচ্ছি। এখন যদি আমরা দেখি যে মানে প্রবেশ স্থল কোন পাশ দিয়ে কোথায় এসেছে কোন নদী, এটা তো মনে রাখা যায় অনেকগুলো টেকনিকের মাধ্যমে। তবে এটার আগে যেটা বেশি আসে উৎপত্তি স্থলটা আসে, ঠিক আছে? এটা লিখে নিয়েছেন কিনা সবাই বলেন? লিখে নিলে আমরা উৎপত্তি স্থলে চলে যাব। আর এরপরে যেগুলো ঝর্ণা মেঘনা আছে, ঝর্ণাগুলো আছে, এগুলো মানে খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমি বলে দেব, ওইগুলো জাস্ট পড়ে নিলেই হয়ে যাবে। এজন্য যেগুলো থেকে আসে সচরাচর আমি ওগুলোতে বেশি গুরুত্ব দিচ্ছি আপনাদের। তো এবার আসি আমরা উৎপত্তি স্থল। নদী যেগুলো আছে এগুলো আপনাদের এত বেশি পড়ার দরকার নেই, আন্তঃসীমান্ত নদীর কথা বলা আছে, আমি ওটা একটু পরে আপনাদেরকে দেয়া শেখাবো। এবার আসেন উল্লেখযোগ্য নদ নদীর উৎপত্তি হয়েছে কোথায়, সবচেয়ে বেশি আসে এটা, ঠিক আছে? পদ্মা বা গঙ্গা মিলিত হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে, মেঘনা মণিপুর থেকে, ব্রহ্মপুত্র যমুনা তিব্বত থেকে। এই 3টা বেশি আসে পরীক্ষায়। এটাকে মনে রাখার একটা সহজ টেকনিক আছে। টেকনিক বলতে মনে রাখার জন্য সহজভাবে দেখেন, গঙ্গা গঙ্গোত্রী শব্দের মিল আছে তো নাকি? গঙ্গা গঙ্গোত্রী কোনোভাবে ভুলে যাওয়া আছে। গঙ্গা নদীর অপর নাম হচ্ছে পদ্মা। যেহেতু গঙ্গা নাম মনে থাকতে হবে, গঙ্গা নাম মনে থাকলে হবে প্রথম অক্ষর এটারও গ, এই গঙ্গোত্রীরও প্রথম অক্ষর কি? গ। তাহলে গঙ্গা দিয়ে গঙ্গোত্রী। এবার মেঘনা দিয়ে আসেন ম। মেঘনা নদীর প্রথম অক্ষর ম। এই যে মণিপুরের প্রথম অক্ষর কি? ম। তাহলে মেঘনা দিয়ে মণিপুর, মেঘনা দিয়ে মণিপুর, আর গঙ্গা দিয়ে গঙ্গোত্রী। সহজভাবে মনে রাখতে পারবেন, কোনোদিনে ভুলে যাওয়ার সম্ভাবনা একেবারে নাই বলে চলে। এবার আসেন ব্রহ্মপুত্রের কথা বলা আছে। ব্রহ্মপুত্র তো অপর একটা নাম হচ্ছে যমুনা।
দেখেন ব্রহ্মপুত্র হচ্ছে একটা হিন্দু নাম, এটা ছেলে, তাই না? ব্রহ্মপুত্র মানে ব্রাহ্মণের ছেলে। কৈলাস হচ্ছে ব্রাহ্মণের ছেলে। কৈলাস কি? ব্রাহ্মণের ছেলে, অথবা ব্রাহ্মণের ছেলের নাম কৈলাস। তাহলে আপনি সুন্দর করে ব্রাহ্মণ দিয়ে ব্রহ্মপুত্র নদীকে মনে রাখতে পারবেন। আর কৈলাস বলতে কৈলাস শৃঙ্গ থেকে মূলত উৎপত্তি হয়েছে। ব্রাহ্মণের ছেলের নাম কৈলাস, হয়ে গেল। সুন্দর করে মনে রাখতে পারবেন কি? ব্রাহ্মণের ছেলের নাম কৈলাস। এটা দিয়ে ব্রাহ্মণ বলতে ব্রহ্মপুত্র নদীকে বোঝানো হয়েছে, আর কৈলাস বলতে কৈলাস শৃঙ্গ থেকে নদের উৎপত্তি হয়েছে। তাহলে সহজে মনে থেকে যাবে। গঙ্গোত্রী, গঙ্গা, মেঘনা, মণিপুর, আর ব্রহ্মপুত্র, যেটাকে ব্রাহ্মণের ছেলের নাম কৈলাস। তাহলে শেষ। এই তিনটাকে সবচেয়ে বেশি মনে রাখার চেষ্টা করবেন। মিলিত হওয়ার স্থানগুলো আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, আর তেমন একটা গুরুত্বপূর্ণ নদ নদী থেকে নাই বা আসার মতো না। আর মোট নদী, মোট সীমান্ত নদী যদি আমরা বলি, মোট সীমান্ত নদী হচ্ছে 57টি। সীমান্ত নদী কতটি? 57টি এখন পর্যন্ত আর কি। এটা অথেন্টিক। 56 অনেকে বলে, 58 অনেকে বলে, তবে 57 পড়বেন। এরপর হচ্ছে ভারতের সাথে 54, আর মিয়ানমারের সাথে 3। মিয়ানমারের সাথে কয়টা? মিয়ানমারের সাথে 3, এই মোট 57টি। মিয়ানমারের সাথে যে 3টা নদী আছে, এই 3টা নদী হচ্ছে সাঙ্গু, মাতামুহুরি এবং নাফ। সাঙ্গু, মাতামুহুরি এবং কি নাফ, এই 3টা নদী। ওকে, ক্লিয়ার সবাই? আশা করি নদ নদী থেকে আর প্রশ্ন আসলে ভুল করবেন না। সবাই এবার আমরা নদ নদীর মিলিত হওয়ার স্থান পড়িয়ে দিয়েছি। ক্ষুদ্রতম বৈশিষ্ট্যে, নানা বৈশিষ্ট্যে, খুব বেশি দরকার নেই, এটা আসে না। কয়েকটি নদীর উপনদীগুলো একটু আমি দাগিয়ে দেবো, এগুলো শুধু পড়ে নেবেন আপনারা সবাই। শুধুমাত্র যমুনা পড়বেন, ধলেশ্বরী পড়বেন, মহানন্দা পড়বেন। এই 3টা থেকে বেশি বেশি প্রশ্ন আসে। যমুনা, ধলেশ্বরী এবং মহানন্দা, এইগুলো বেশি বেশি পরীক্ষা আপনাদের আসে, আর বেশি অন্যান্যগুলো থেকে আসে না। 3টা বেশি করে পড়ার চেষ্টা করবেন আপনারা। যমুনা, ধলেশ্বরী এবং মহানন্দা। এরপর দেখি কি আছে আপনাদের মূলত আসার মতো। এরপরে যেগুলো আছে এগুলো পড়ানোর মতো কিছু নাই। অভিন্ন নদী অলরেডি পড়িয়ে দিয়েছি। 58 কথা অনেকে বলেছে, আমি বলে দিয়েছি আপনাদের। এই যে পদ্মা, সাঙ্গু, মাতামুহুরি, নাফ, এগুলো আমি বলে দিয়েছি, এটা দরকার নেই আর পড়ার। পরবর্তী স্টেপে চলে যাই। নদী বন্দর, এটা বাদ দেন, এটা কখনো পরীক্ষা আসে না এনটিআরসি এ। যদি কখনো পড়ার ইচ্ছা হয় পড়তে পারেন, তবে এটা পড়ার দরকার নেই, আমি মনে করে দিলাম, বলে দিলাম এটা পড়ার দরকার নেই। এটা পরীক্ষা তেমন একটা আসে না, বা আসে না 2-1 বার যদি থাকে। তবে অনেক অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে আসছিল, বিসিএস পরীক্ষা আসছে, কিন্তু এনটিআরসি এতে না। এবার আসেন, এই যে প্রশ্নগুলো, এগুলো হাওর বাওর, আমি এখান থেকে কোনোভাবে মানে দাগিয়ে দেওয়ার মতো উপায় নেই। এটা পুরোটাই পড়তে হবে আপনাদেরকে, A to Z, VVI, শুধুমাত্র নট এনটিআরসি, সবগুলোর জন্য। সবাই করে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, সবাই স্ক্রিনশট দেন। এগুলো কমানোর কোনো উপায় নাই, অর্থাৎ এখান থেকে সচরাচর পরীক্ষা কোনটা আসবে বলা মুশকিল। আমি যা পেয়েছি আগেরগুলো সবগুলো আমি দাগাই দিয়েছি আপনাদের কম বেশি করে, কিন্তু এগুলো আসলে বলা মুশকিল, এই জন্য পুরোটাই আপনাদের দাগিয়ে নিতে হবে, পুরোটা আপনাদের এটা পড়তে হবে। হ্যাঁ, সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন এটাকে। এরপরেও আছে, এগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন। এরপরে অল্প কাটা আছে, এটা দরকার নেই, এই পাশ থেকে দাগিয়ে দিচ্ছি। এপাশ থেকে যেগুলো আসার মতো এগুলো দাগিয়ে দিচ্ছি আর কি। বঙ্গোপসাগর অলরেডি আমি পড়িয়ে দিয়েছি আপনাদেরকে। গঙ্গা খাত, গিরিখাত, বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, বাংলাদেশের সমুদ্র সীমার দৈর্ঘ্য কত, এগুলো অলরেডি পড়িয়ে দিয়েছি। শুধু এখান থেকে কক্সবাজার পড়ে নেবেন। কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত কোথায়? পটুয়াখালীতে। আর এই যে সবশেষে আসছিল, পার্কি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? পার্কি সমুদ্র সৈকত চট্টগ্রামে অবস্থিত। এটা নতুন প্রশ্ন আপনাদের। হ্যাঁ, অর্থাৎ বিসিএস একটা করে প্রশ্ন দিয়ে দেয়, আর ওটা এখানে যোগ হয়। কারণ ওরা আবার কি করে, কঠিন কঠিন প্রশ্নগুলো বের করে এগুলো দিয়ে দেয়, আপনাদের পরীক্ষা যোগ হয়। কিন্তু আপনাদের পরীক্ষা তো কঠিন আসবে না, তারপরে এটা পড়ে নিতে পারেন একটু সবাই মিলে। আসলে লেকচার বড় হলে আপনাদের সাথে গল্প করা তো দূরে থাক, কথা বলার সময় থাকে না। এরপর দেখি আপনাদের আর কি আছে পড়ানোর মতো। দ্বীপচর, এটাও সেম অবস্থা, এটা কমানোর কোনো উপায় নেই, এটা পুরোটাই পড়তে হবে আপনাদের একেবারে A to Z। হ্যাঁ, A to Z পুরোটা আপনাদের এখান থেকে পড়তে হবে, কোনো উপায় নেই। এখান থেকে আমি দিয়ে দিচ্ছি কোনগুলো বেশি পড়বেন।
মানে দ্বীপ চরের মধ্যে কমানোর উপায় নাই, পুরোটা পড়তে হয়। এটাকে দাগিয়ে নেন পুরোটা। বিশেষ করে ভোলাতে যে চরগুলো আছে, ভোলা জেলায় যে চরগুলো আছে, এই ভোলা জেলার চরগুলো বেশি পড়বেন। কারো বাড়িতে আছে নাকি ভোলা? ভোলা আছে কারো বাড়ি? নেই? ভোলার তো থাকার কথা, এতগুলো স্টুডেন্টের মধ্যে অবশ্যই ভোলার স্টুডেন্ট আছে। হ্যাঁ, এই যে আছে অনেকগুলো তো দেখতেছি ভোলার। এর বাপরে, উম্মে হাবিবা! ভোলা জেলার স্টুডেন্ট অনেক বেশি, মোটামুটি ওরা ভালোই পড়াশোনা করে আমার জানা মতে। অনেকগুলো জায়গায়, এই যে ইমাম হোসেন সরফ্যাশনে, সরফ্যাশনে তো ভালো আপনার জন্য। সাজ্জাদ স্যার ওখানে সরফ্যাশন, ভোলা সরফ্যাশন সরকারি কলেজে মনে হয় পাইছে। হ্যাঁ, ওনার নিয়োগ ওখানে, সাজ্জাদ স্যারের সাথে দেখা করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে ভোলা দ্বীপ এখান থেকে নেবেন। সেন্ট মার্টিন তো পড়তেই হবে, সেন্ট মার্টিনের কোনো মাপ নাই। সেন্ট মার্টিনের যা তথ্য আমি দিতাম সব এখানে আছে অলরেডি, এই জন্য আমার আর দেওয়ার কিছু নাই, সবগুলো এখানে আছে। সোনাদিয়া দ্বীপ, কুতুবখালী দ্বীপ এখান থেকে পড়ে নেবেন। পুরোটাই ইম্পর্টেন্ট, কোনো কমানি ভোলা নেই, মানে ইয়ে নেই। ভোলার বোরহান উদ্দিন না, বোরহান উদ্দিন সরফ্যাশন না? আমি তো দিলাম সরফ্যাশনে স্যারের ইয়ে। আপনি ভোলা বোরহান উদ্দিন থেকে? বাহ, ভোলা যাওয়ার ইচ্ছা আছে আমার। কুতুবদিয়া দ্বীপ কোথায়? কুতুবদিয়া দ্বীপ, কুতুবদিয়া না? হ্যাঁ, কুতুবদিয়া দ্বীপে তো। কুতুবদিয়া দ্বীপ কোথায়? ভোলায় না? আমি এই মাসে ভোলায় যেতে চাইছিলাম, কিন্তু কিভাবে কারণে যাওয়া হলো না আর কি। ওকে, তাহলে এটা দাগিয়ে নেন সবাই। এখান থেকে কোনোভাবে কমানোর উপায় নেই, এজন্য কমিয়ে দিচ্ছি না আমি। এরপর চরগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা পড়বেন সেটা হচ্ছে ভোলা জেলার চরগুলোর মধ্যে পড়বেন, ভোলা জেলা এগুলো পড়বেন। এই যে এটা পুরোটা পড়ে নেবেন। এটা ভিভিআই, শুধুমাত্র ভি না, মানে ভূগোলের পড়ার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। হুম, ভূগোলের পড়ার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা। ভোলাতে যাব, ভোলাতে গেলে আবার আমার চিনবেন না, কখন স্যার আমি দাওয়াতে আসছি, স্যার আমি ভোলাতে নাই, স্যার আমি এখানে গেছি ওখানে গেছি, শেষ। হ্যাঁ, যাওয়ার আগে সবাই দাওয়াত দেয়, কিন্তু গেলে আর কাউকে খুঁজে পাওয়া যায় না, তাই না? তাহলে এটা টাকায় নেন। ভোলাতে যাব যাব, টেনশন নিয়েন না, যখন যাব তখন রেডি থাকেন। তারপর আসেন চরের মধ্যে, আমি এটা যেটা বলেছি, ভোলার চরগুলো বেশি বেশি মনে রাখবেন। হ্যাঁ, ভোলার চর যেগুলো আছে, এই যে চর, এগুলো এগুলো বেশি মনে রাখবেন, এগুলো থেকে বেশি বেশি আসে। এই যে সোনার চর, আমাদের জাহেদ খানের মুভি সোনার চর মুভি দেখছেন না আপনারা? দুবলার চর একবার আসছিল, চর আলেকজান্ডার একবার আসছিল, নির্মলের চর একবার আসছিল। হ্যাঁ, জাহেদ খানের মুভি সোনার চরে গিয়ে বেশ সুন্দর, সে শীতের দিনের মধ্যে কি একটা অবস্থা, কাদার মধ্যে বসে পড়েছিল না? কাদার মধ্যে বসে পড়ছিল না? এই জাহেদ খানের সোনার চর মুভিতে আর কি। আচ্ছা, ভোলার মানুষ খুব ভালো, এই গেলে বোঝা যাবে ভোলার মানুষ কেমন। হ্যাঁ, গেলে বোঝা যাবে আসলে কেমন ভোলার মানুষ। সব সব এলাকার মানুষে বলে যে স্যার আমার এলাকার মানুষ ভালো। তবে হ্যাঁ, ওইদিকের দক্ষিণবঙ্গের মানুষরা খারাপ না, ভালোই, মোটামুটি আপ্যায়নের দিক থেকে ভালো। বা ভোলার মানুষ তো একটু ধার্মিক মনে হয় বেশি, না? একটা বড় চরের মধ্যে আপনারা বসবাস করেন, বাংলাদেশের সাথে কোনো যোগাযোগ নেই, মানে কোনো সড়ক যোগাযোগ নেই আপনাদের। এই হিসেবে তো অবশ্যই ধার্মিক হয় সবাই, নামাজ কালাম পড়ে বেশি সবাই, আল্লাহ ভীরু আর কি। যাক, আমরা সবাই আল্লাহ ভীরু কম বেশি, তবে নামাজ টামাজ অনেকে পড়ি না আর কি। এবার আসেন যেটা এরপরে দেখি কি আছে আপনাদের পরীক্ষা আসার মতো। এক কথা উত্তরগুলো আপনাদের বাড়ি কাজ, সবাই এটা বোধহয় করে পড়ে নিয়েন। এই যে একমাত্র পাহাড়ি দ্বীপ সেন্ট মার্টিনের কথা এখানে, মহেশখালীর কথা বলা আছে, পাহাড় পর্বত ঝর্ণার কথা বলা আছে, ঝর্ণা জলপ্রপাতের কথা বলা আছে। এখানে যদি আমি বলি যে এখান থেকে যেটা পড়বেন সচরাচর যেটা আসে, বাংলাদেশের বৃহত্তম উঁচু পাহাড় এটা আসে গারো পাহাড়। ইউরেনিয়াম পাওয়া গেছে কোথায়? এটা হচ্ছে কোলাউড়া পাহাড়ে, মৌলভীবাজারে। হিন্দুদের তীর্থস্থান বলা হয়ে থাকে সীতাকুণ্ড চন্দ্রনাথের পাহাড়কে। পাহাড়ের রানী বলা হয় বাংলার দার্জিলিং বা চিম্বুক পাহাড়কে। কাকে? দার্জিলিং বা চিম্বুক পাহাড়কে বলা হয় পাহাড়ের রানী। এই তিনটা এখান থেকে পড়বেন, যে তিনটা দাগিয়ে দিলাম, চারটা দাগিয়ে দিলাম, এই চারটা এখান থেকে পড়বেন। আর এখান থেকে শুধু একটা পড়বেন, সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? রোমা বান্দরবান, 1280 মিটার। 1280 মিটার, জেলা তথ্য বাতায়নের মতো এটা বলা আছে যে 1280 মিটার। ঠিক আছে, এই মোটামুটি এখান থেকে যতটুকু আসে যে এটা মানে আসার মতো আর কি, চারটা প্রশ্ন পড়বেন। ঠিক আছে, যাব যাব মহিবুল্লাহ ভাই নাকি মহিদুল্লাহ ভাই, চলে যাব আপনার ভোলায়, চিন্তা নিয়েন না।
জলপ্রপাত ঝর্ণা থেকে কখনো এই জীবনে প্রশ্ন আসে নাই, আসার সম্ভাবনাও নেই। আমার মনে হয় শেষ, আর মনে হয় পড়া নেই। আপনারা যারা খুবই চিল্লাচিল্লি করছিলেন যে স্যার পড়া শেষ হবে কিনা, হবে না, না পড়া শেষ করে ফেলেছি মনে হয়। হ্যাঁ, পড়া শেষ মোটামুটি ভাবে। তো চেষ্টা করেছি একেবারে কমন ধরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, ওইভাবে পড়ানো আসলে মানে ধরে ধরে পড়ালে কি হবে, ইম্পর্টেন্ট তথ্যগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা আছে আপনাদের। তো এই জন্য গুরুত্বপূর্ণগুলো ধরে পড়েছি এবং চেষ্টা করেছি কিছু টেকনিকের মাধ্যমে যাতে সহজভাবে যেগুলো আসে পরীক্ষা মনে রাখার জন্য। হ্যাঁ, তো কেমন হলো জানি না। আসলে বড় লেকচার হলে সবসময়ের জন্য সময় পাই না, আপনাদের সাথে গল্পগুজব করারও সময় নেই, টানা পড়িয়ে যেতে হয়। তো আশা করি মোটামুটিভাবে যতটুকু আপনাদের দেওয়ার মতো ততটুকু দিতে পেরেছি। যদি কোনো ল্যাকেন্স থাকে অবশ্যই আগামী ক্লাস আমাকে বলার চেষ্টা করবেন সবাই। আর আমার হাতে সময় নেই একেবারে, 4-5 মিনিট 3 মিনিটের মতো সময় আছে। জাস্ট 2-1 জনের সাথে কথা বলবো, একবারে লেকচার রিলেটেড, অন্য কোনো কথা আমি আপাতত শুনতে যাচ্ছি না। সৌরভ দত্ত বলেন। স্যার হ্যাঁ, স্যার বলতেছি যে ওই প্র্যাকটিস যেগুলো আছে, হোমওয়ার্ক যেগুলো আছে, ওইগুলো একবার পড়ে দেবো নাকি স্যার? পড়া লাগবে না, আপনি যেগুলো দিয়েছেন? অবশ্যই পড়ে যাবেন একবার। আমি যেগুলো দিয়েছি এগুলোতে গুরুত্ব বেশি দিবেন, আর সবগুলো একবার হ্যাঁ, করে পড়ে যাবেন, তাহলে দেখবেন পুরো হয়ে গেছে। হুম, ঠিক আছে স্যার। জি জি, ক্লাস সেফ থাকবে, টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, সাদমান সাকিব বলেন। সাকিব, সাদমান, শিহাব, সাকিব? হ্যাঁ সাকিব। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, ভাই বলেন। বলছিলাম স্যার, এই যে গলনদে মিলিত হয়েছে স্যার, এইটা আরেকবার একটু বলবেন স্যার? পদ্মা আর কোনটা না স্যার, যমুনা আর কোনটা মিলিত হয়েছে স্যার? এই জিনিসটা একটু ওটা ক্লিয়ার হচ্ছে করবেন স্যার? গোয়ালে জম ধরেছে, গোয়ালে জম ধরেছে। হ্যাঁ, জম বলতে বোঝায় না তো, ভুট টুট বা জাতীয় যেটা আছে, গোয়ালে জম ধরেছে এরকম আর কি। আর স্যার ওই ঠিক। যে স্যার আরেকটা, টারসিয়ারিয়া যুগে যেটা বলছিলেন ওটা স্যার পার্বত্য চট্টগ্রামে 4টি জেলা হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, পার্বত্য চট্টগ্রাম 4টি জেলা, সিলেটের 4টি জেলা, আর ময়মনসিংহের কিছু অংশ, কুমিল্লার কিছু অংশ। ওটা কিছু অংশ স্যার, তাই তো স্যার? হুম, ঠিক পুরোটা না। আছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আর অনেককে হয়তো সুযোগ দিতে পারি নাই, এই জন্য দুঃখিত। আমরা আমরা পুরো ক্লাস করব, অবশ্যই অবশ্যই আশা করি সবাই কম বেশি সুযোগ পাবেন কথা বলার বা সবার এক্সপ্রেস করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, এবং চেষ্টা করব যে আপনাদেরকে ঠিক একই লেভেলে পড়িয়ে যাওয়ার জন্য, একইভাবে সব মনে করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।